তোর কি লজ্জা করে না কলেজের ম্যাডামকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? ম্যাম, আপনার কথা শেষ হইছে? যদি হয়ে থাকে তাহলে আমার অধিকারটা আমাকে বুঝে নিতে দেন। আমার কাছে আসলে ঠাস করে থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব। আমার দাঁত ফেলে দিলে লোকে আপনাকে নিয়ে হাসবে। ওইসব রাগ বাদ দেন, আমার অধিকার আমাকে বুঝিয়ে দেন। কিসের অধিকার? হ্যাঁ দেখ আরুষ, আমার কাছে আসবি না। আরুষ কোনো কথা না বলে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া ভয়ে খাট থেকে লাফ দিয়ে উঠে পড়ল। টিয়া চোখ বুলিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো আরুষ কোথাও নাই। টিয়ার শরীরে বিয়ের শাড়ি জড়ানো। টিয়া ভাবতে লাগলো, গতকাল রাতে তো আমার বিয়ে হলো আরুষের সাথে, কিন্তু রুমে তো কোথাও আরুষ নাই। আর আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি? টিয়া কথাগুলো ভাবতে লাগলো। তখনই আরুষ রুমে প্রবেশ করলো। টিয়া আরুষকে দেখে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে কি করিস? ভাষা ঠিক করে কথা বলেন। আমি এখন না আপনার স্টুডেন্ট, আমি আপনার স্বামী হই। তাই আমাকে সম্মান করে কথা বলেন। সম্মান তোকে দিব? তুই ভাবলি কিভাবে তোর মতো ছোট লোকের বাচ্চাকে স্বামী হিসেবে মেনে নেব? ম্যাম, মেজাজ খারাপ আছে, প্লিজ দয়া করে আরও মেজাজ খারাপ করেন না। কি করবি তুই আমার? হ্যাঁ তোর কিসের মেজাজ খারাপ? হ্যাঁ ছোট লোকের বাচ্চা কোথাকার। টিয়ার কথা শুনে আরুষ রেগে গিয়ে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া পিছিয়ে যেতে লাগলো। আরুষ টিয়ার কাছে গিয়ে এক টান দিয়ে শাড়ি খুলে ফেলো। টিয়া দুই হাত দিয়ে বুকের উপরে হাত রেখে কান্না কান্না গলায় পড়ল, আরুষ, আমি তোমার ম্যাম হই, আমার সাথে এমন কাজ করো না। এখন লাইনে এসেছেন, বুঝতে পারছেন তো একটা ছেলে চাইলে কি করতে পারে। ভদ্রতা বজায় রাখুন। আর যদি একবার ছোটলোক ফকিন্নি বলেন তাহলে আপনার খবর আছে। আরুষ টিয়ার শাড়ি মুখের উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। আরুষ শাওয়ার ছেড়ে দিল। চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে যেতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর গোসল করে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হলো। টিয়া আরুষের দিকে তাকিয়ে আছে বাচ্চা মেয়েদের মতো। আরুষ টিয়াকে দেখে বলল, যান, গোসল করে আসেন। আপনার আব্বু আম্মু যদি বুঝতে না পারে আমরা একে অপরকে পছন্দ করি না, তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। পাইলে পাক, তাতে আমার কি? আমাকে জোর করে কেন তোর সাথে বিয়ে দিল? আমার বয়ফ্রেন্ড কি দেখতে খারাপ ছিল নাকি গরিব ছিল? সব দিক দিয়ে ও ভালো ছিল, শুধু ওই চাকরি করতো না, এটাই। আপনার বয়ফ্রেন্ড একটা নেশাখোর। আর শুনেন, ভালোই ভালোই যান, গোসল করে আসেন, না হইলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। আরুষ টিয়ার দিকে এগিয়ে যাবে, সাথে সাথে টিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ মুচকি হাসি দিয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। টিয়া ওয়াশরুমে গিয়ে রাগে ছটফট করতে লাগলো। দাঁতে দাঁত লাগিয়ে পড়ল, এই ছেলে আর আগের ছেলের ভেতরে কতটা পার্থক্য! আগে তো ভদ্র জানতাম, এই জন্য বলে বিয়ের পরে বোঝা যায় কার চরিত্র কেমন। ও আল্লাহ, আমার কপালে এইটাকে কেন দিলে? আমি আব্বুকে ছাড়বো না। টিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ রুম থেকে বের হয়ে টিয়ার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরুষ, গতকাল রাতটা আমার জন্য তোমাদের মাটি হয়ে গেল। দুঃখিত আরুষ, চিন্তা করো না, আমি তোমাদের জন্য হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিব। আঙ্কেল, এভাবে বলছেন কেন? আমাদের কোনো মাটি হয় নাই। একে অপরের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে প্রতিটা সময় বিয়ের ওই একটা দিনের মতোই কাটবে। যদি ভালোবাসাটা না থাকে তাহলে ওই রাতটা একসাথে কাটানো আর না কাটানো সমান। টিয়া কি তোমায় কিছু বলছে? না, উনি আমাকে কি বলবে? উনি তো আপনাকে অনেক ভালোবাসে, আর আপনার পছন্দ মানে ওনার পছন্দ। টিয়া সিঁড়ি ভেঙে নামতে নামতে আরুষের কণ্ঠে এইসব কথা শুনে রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে নিচে নামতে লাগলো। টিয়ার আব্বু মিষ্টি করে হেসে বলল, এই জন্য আমার মেয়েটাকে এত ভালোবাসি, আমার একমাত্র মেয়ে। আমি জানি ও মন খারাপ, আমি জানি ওর মন খারাপ আছে, কিন্তু ছেলেটা যদি ভালো হইতো আমি ওর সাথে বিয়ে দিতাম। কিন্তু আমি সব জেনে শুনে তো আর নিজের মেয়েকে একটা বখাটে টাইপের ছেলের সাথে বিয়ে দিতে পারি না। চিন্তা করো না, একদিন ওই ঠিক বুঝবে আমি তোমার সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করি নাই। টিয়া রেগে নিচে গিয়ে কিছু বলবে, তার আগে আরুষ টিয়ার হাত শক্ত করে ধরে
রাগী লোক নিয়ে তাকাতে টিয়া আর কিছু বলতে পারলো না। টিয়ার আব্বু হেসে বলল, আম্মু কিছু বলবে? আঙ্কেল, উনি কিছু বলবেন না। ওনার মনে হয় ক্ষুধা লাগছে। ও যাও, তোমরা দুজন খাবার খেয়ে নাও। আপনি খাবেন না? আন্টি কোথায় গেছে? অফিসে গেছে। তোমরা যাও, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে খেয়ে নিব। আরুষ আর কিছু বলল না। টিয়ার হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাকে সকালে কি বলছি? আপনার আব্বু আম্মু সামনে এমন ব্যবহার করবেন যাতে বোঝা যায় আপনি আমাকে মেনে নিয়েছেন। আপনার ভিতরে আমার ভালো সম্পর্ক। আমি তোর সাথে থাকতে পারবো না। আমি তোকে মেনে নিব না। আমি এক্ষুনি আব্বুর থেকে উত্তর চাই, কেন আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিল? আরুষ টিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো আর আস্তে আস্তে বলল, মা বাবা বেঁচে আছে তো, তাই এত চিল্লাপাল্লা করতে পারছেন। যখন থাকবে না তখন কার উপরে এমন চিৎকার করবেন? শুনেন, গতকাল রাতে তো নাক ডেকে ঘুমালেন। আপনি জানেন আমি সারা রাত কোথায় ছিলাম? তুই কোথায় ছিলি? ওইটা শুনে কি করব আমি? তুই আমার হাত ছাড়। আমি আব্বুর সাথে কথা বলতে যাব। আপনাকে জানতে হবে, আমি সারা রাত আপনার বাবা মায়ের সাথে ছিলাম। আপনার আব্বু আপনার টেনশনে গতকাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে উনি এখন কিছুটা সুস্থ দেখাচ্ছে। উনি মোটেও সুস্থ না, ডাক্তার বলেছে। ওনাকে হাসি খুশিতে রাখতে হবে। হার্ট অ্যাটাক করার ঝুঁকি আছে। রাতে আপনাকে আমি ডাকতে যেতে চাইছিলাম। আপনার আব্বু ওই অবস্থায় বলে তার মেয়েকে যেন কেউ না ডাকে। তার মেয়ের ঘুম নষ্ট হবে উনি চায় না, অথচ উনি নিজে মৃত্যু কোলে ঢলে পড়ার মতো অবস্থা। এমন একটা বাবা পাওয়া ভাগ্যর ব্যাপার। টিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। ওর আব্বুর দিকে একবার তাকাচ্ছে আর একবার আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ টিয়ার চোখের পানি মুছতে যাবে, টিয়া বলল, হাত দিবে না, হাত ছাড়াও। চোখ মুছেন। আপনার আব্বুকে বলতে চাইেন না আমি আপনাকে এসব বলে দিয়েছি, তাহলে আঙ্কেল অনেক কষ্ট পাবে। আমাদের বলতে না করছিল, বাট আপনি যে নাটক শুরু করছেন। আব্বু না করছে বলে আমাকে কেউ ডাকবে না। রাতে অত কিছু হয়ে গেছে আর কেউ আমাকে কিছুই বলে নাই। কতটা স্বাভাবিকভাবে সবাই চলছে। আপনার আব্বুর করা নিষেধ, তাই সবাই স্বাভাবিকভাবে চলছে। শুনেন, একটা কথা বলি, বাবা মা থাকার সময়গুলো বাবা মাকে সময় দিন। তাদের মনে কষ্ট দিয়েন না। আপনার বাবার আপনার প্রতি ভালোবাসা দেখে ভাবি বাবারা সন্তানদের এত ভালোবাসতে পারে। আমার তো জানা ছিল না। আমার বাবা কখনোই আমার সাথে একটা ভালো কথা কোনো দিন বলে নাই। তারপর বাবাকে অনেক মিস করি। বাবা থাকা মানে সন্তানের মাথার উপরে ছায়া থাকা, যেটা সৌভাগ্য সবার হয় না। আরুষ কথাগুলো বলছে তখন আরুষের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে। আরুষ বুঝতেই পারে নাই। টিয়া আরুষের চোখের পানি দেখে অবাক হয়ে যায়। কাজের বুয়া এসেছে। আরুষকে ডাকলে সাথে সাথে আরুষ চোখের পানি মুছে বলল, আপনার ম্যামকে খেতে দেন, আমি এখন কিছু খাবো না। আরুষ উঠে টিয়ার আব্বুর সাথে গিয়ে বলল, আঙ্কেল, আমি হসপিটালে যাচ্ছি। খাবার খাইছো তো নাকি? এখন খেতে ইচ্ছে করছে না। ক্ষুধা লাগলে বাহিরে খেয়ে নিব। আপনি খাবার খেয়ে নিয়ে মেডিসিন খেয়ে নিয়েন। রহিমা আপা, আপনি একটু দেখেন ওনাকে। আরুষ কথাগুলো বলে চলে গেল। টিয়া খাবার না খেয়ে ওর আব্বুর কাছে এসেছে। বসে শক্ত করে জড়িয়ে ধরল। টিয়ার আব্বু হাসি মুখে বলল, কি হয়েছে আমার আম্মুটার? আব্বু, তুমি ছোটবেলার মতো আমাকে খাইয়ে দিবে? আচ্ছা। টিয়ার আব্বু টিয়ার কপালে চুমু দিল। কাজের মহিলাটা খাবার দিয়ে গেল। টিয়ার আব্বু খুশি মনে খাওয়াই দিতে লাগলো। টিয়া ওর আব্বুর হাসি মুখ দেখতে থাকলো। টিয়া মনে মনে ভাবতে লাগলো, আব্বু এমন কেন হয়? নিজেরা কষ্টে থাকলে কখনোই বুঝতে দেয় নাই। সন্তানদের থেকে সব কিছু কেন লুকিয়ে রাখে? টিয়া কথাগুলো ভাবতে ভাবতে ওর আব্বুর গলা জড়িয়ে ধরে। টিয়া ওর আব্বুকে খাওয়াই দিতে লাগলো। আর এইদিকে আরুষ হসপিটালে গিয়ে ওর আব্বুর বেডের সামনে টুল টেনে বসে বলল, আব্বু, আপনি কবে সুস্থ হবেন? আব্বু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আব্বু, আপনাকে আমি অনেক মিস করি। আব্বু প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি আমাকে মারেন কাটেন,
তারপর আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমাকে সারাদিন বকেন, তাতেও সমস্যা নাই। আপনি শুধু সুস্থ হয়ে যান। আরুষ কথাগুলো বলে ওর আব্বুর হাত উপরে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আরুষের আব্বুর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষ চোখ মুছে আরুষ ওর আব্বুর দিকে তাকাতেই ওর আব্বুর চোখে পানি দেখে বলল, আব্বু, আপনি কবে কোমা থেকে বের হবেন? এভাবে আপনাকে দেখতে আর ভালো লাগছে না। আরুষ ওর আব্বুর চোখের পানি মুছে দিল। অনেকক্ষণ ওর আব্বুর কাছে বসে থেকে দুপুরের দিকে হসপিটাল থেকে বের হয়ে গেল। একটা রিক্সা ধরে তিয়াদের বাসার দিকে যেতে নিল। হঠাৎ করে লেকের বাড়ির দিকে চোখ যেতেই দেখে তিয়া কয়েকটা ছেলের সাথে ভিড়ে ঢুকছে। আরুষ রিক্সা থামিয়ে রিক্সার ভাড়া দিয়ে রিক্সা থেকে নেমে ভিতরে ঢুকে তিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এরা কারা? তুই এখানে কেন? আর তোকে বলতে হবে ওরা কে? এই, আপনি ওর শরীরে হাত দিচ্ছেন কেন? ওর কাঁধ থেকে হাত সরান। ছাড়বে না, কি করবি তুই? আরুষ তিয়ার কাঁধে হাত দেওয়া ছেলেটার হাত ধরে নামিয়ে দিল। আর তিয়ার হাত ধরে তিয়া রেগে আরুষের গালে থাপ্পড় মারতে যাবে। আরুষ রেগে তিয়ার হাত ধরে তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তিয়ার ফ্রেন্ডরা সব আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরুষকে মারতে যাবে। আরুষ রেগে বলল, আপনাদের সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? তিয়ার এক ফ্রেন্ড আরুষের কলার চেপে ধরে মুখে একটা ঘুষি মারল। আরুষের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। আরুষের রাগে মাথা গরম হয়ে গেল। আরুষ হাত মুঠো করে ঘাড়ে সজোরে একটা ঘুষি মেরে ওইখানে ফেলে দিয়ে বলল, আমার বউকে টাচ করতে তোদের অনুমতি নিতে হবে নাকি? আর আপনি আমার বিয়ে করা বউ, আপনার সাহস কি করে হয় পর পুরুষদের সাথে লেকের পাড়ে ঘুরতে আসোস? বাসায় চলেন বলছি। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়ার দিকে তাকিয়ে ওর এক ফ্রেন্ড বলে, তিয়া, ওই ছেলেটা কি বলে? তিয়া, কথা বলস না কেন? তিয়া ছেলেটাকে বললে, হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি ওকে স্বামী হিসেবে মানি না। তোরা বল, এই ছেলের সাথে আমার যায়? তোরা জানোস ওই আমার স্টুডেন্ট, আর তার সাথে আব্বু আমাকে বিয়ে দিয়েছে। তিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে ওইখান থেকে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষের হাতে মার খাওয়া ছেলেটা মাটি থেকে উঠে বলে, শালি, তোর জামাই হয়, হুদাই আমাকে মার খাওয়ালি কেন? শালি ডাক শুনে আরুষের মাথা গরম হয়ে গেল। আরুষ তিয়ার হাত ছেড়ে দিয়ে রেগে ছেলেটার কাছে গিয়ে মুখে ঘুষি মারলো। আর ছেলেগুলো আরুষকে মারতে যাবে। আরুষ পায়ের নিচের একটা লাঠি তুলে সবগুলোকে বাড়ি মারতে মারতে বলল, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না মনে হয়। নেক্সট টাইম যদি আমার বউয়ের আশেপাশে তোদের দেখি, তাহলে তোদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমাকে ছোট ভেবে হেলাফেলা করিস না। খেটে খাওয়া হাত, একটা মার পড়বে তো হসপিটালে ভর্তি হয়ে যাবি। তিয়া দৌড়ে এসেছে আরুষকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরুষ সব কয়টাকে মেরে মাটিতে শুয়ে ফেলে। লাঠি ওইখানে ঢিল মেরে ফেলে দিয়ে তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। লেকের বাইরে এসেছে, একটা রিক্সায় বসিয়ে দিয়ে নিচে বসলো। তিয়া ভয়ে কিছু বলার সাহস পাইল না। তিয়া আরুষের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, এইটুকু ছেলের কি সাহস, 4 জনকে মেরে একদম মাটিতে শুইয়ে ফেললো। আল্লাহ, এই কার সাথে আমার বিয়ে দিল? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, ওই কান্না থামান। সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি নাকি? দেখেন, কান্না থামান, না হইলে কিন্তু আমি রিক্সা থেকে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তিয়া ভয়ে ঢোক গিলতে গিলতে কান্না থামিয়ে দিয়ে বলল, কান্না করবো না তো কি করব? তুমি আমার সব ফ্রেন্ডদের মেরে কি করছো? ওরা সবাই আমাকে ভুল বুঝলো। আমার সাথে কেউ আর কথা বলবে না। ভালো হবে। ছেলে মেয়ে আবার কিসের বন্ধুত্ব? হ্যাঁ, ওইগুলো সব তো মেয়ে লোভী। ওদের চোখের তাকানোটাই তো লুচ্চাদের মতো। খবরদার, আমার বন্ধুদের লুচ্চা বলবে না। লুচ্চাদের লুচ্চা বলবো না তো কি? পবিত্র চোখওয়ালা পুরুষ বলবো নাকি? আর এই আপনি চুপ থাকেন। মেজাজটা বিগড়ে যাচ্ছে, কিন্তু কখন কি করব নিজেও জানি না। তিয়া আর আরুষকে কিছু বলল না। আরুষ সামনে একটা দোকানের সামনে গিয়ে রিক্সা থামিয়ে দোকান থেকে চকলেট কিনলো 5টা। তারপর আবার রিক্সায় উঠে তিয়ার হাতে দিয়ে পড়ল, এই নিন, চকলেট খান, তাও কান্না করেন না। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমার এই চকলেট পছন্দ? কলেজে আপনার একবার চকলেট খেতে দেখেছিলাম। আপনি অনেক সুন্দর করে চকলেট খান, একদম বাচ্চাদের মতো।
যেইটা দেখে অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি লুকিয়ে লুকিয়ে আপনার চকলেট খাওয়া দেখতাম। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি আমার উপর আগে থেকেই নজর রাখতে? এই যে একটা কথা বললাম, বেশি বোঝা শুরু হয়ে গেছে। চকলেট খাওয়া দেখতে ভালো লাগতো তাই লুকিয়ে একটু দেখতাম। তাই বলে যে সব সময় আপনার উপরে নজর রাখতাম, এইটা ভাবার মানে কি? আপনি আমার আমার সিনিয়র। আপনার প্রতি আমার শিক্ষকের উপরে যেমন সম্মান থাকার কথা তেমনই থাকতো। এখন বউ হয়ে গেছেন, তাই এখন ভিন্ন রকমভাবে দেখি। ভিন্ন রকম আবার কি? ভিন্ন রকম আবার কি বোঝেন না নাকি? আপনি স্ত্রী হন, তাই স্ত্রীকে যেভাবে দেখার উচিত সেইভাবে দেখি। এই আপনি আমার মাথাটা নষ্ট না করে চুপচাপ খান তো, বেশি কথা বলেন না। তিয়া কিছু আর বলল না। তিয়ার চকলেট খেতে লাগলো। আরুষ তিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে আরুষ রিকশার হুডটা তুলতেই তিয়া চিৎকার দিয়ে ওঠে। আরুষ সাথে সাথেই মুখ চেপে ধরে বলল, উফ, আমাকে কি কিডন্যাপার প্রমাণ করতে চান নাকি? প্লিজ চিৎকার করবেন না। আরুষ কথাটা শেষ হতে সাথে সাথেই রিকশা থামিয়ে দিলে। তিয়া পড়ে যেতে নিলে সাথে সাথে আরুষ তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তিয়া রেগে রিকশাওয়ালাকে কিছু বলতে যাবে, তখন দেখে সামনে একটা মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে। আরুষ হুডটা নামিয়ে দিল। ছেলে মেয়ে আরুষকে বলল, আরুষ কেমন আছিস? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। আমাদের দেখে হুড তুলে দিয়ে কি হলো? আমি তোকে আগেই দেখেছি। ভালো করছেন। আপনারা সামনে থেকে গেলে আমরা যেতে পারি। তুই আমাদের সাথে চল। দুঃখিত, আমার এখন বাসায় যেতে হবে। এই মেয়েটাকে আর এভাবে ধরে আসুস কেন? আতের কথা শুনে আরুষ কিছুটা লজ্জা পেয়ে সাথে সাথে তিয়াকে ছেড়ে দিল। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকালো। আরুষ তিয়াকে বলল, আপনারা প্লিজ সামনে থেকে যান, মাথা যন্ত্রণা করছে। প্লিজ বাসায় যেতে দেন। সকাল থেকে তার মানে কিছু খাস নাই? সামনে রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে যা ইচ্ছে খাইতে ইচ্ছে করে খাবি, চল। দুঃখিত, আমার বড়লোকি খাবার হজম হয় না। দোলা ভাই, আপনি প্লিজ আপনি ওনাকে নিয়ে যান, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোকে নিয়ে যাব। তাছাড়া এখন থেকে এক পাও নড়বো না। এই ওয়েট, তোর ঠোঁটে রক্ত জমে আছে কেন? আতিয়া ওর ওড়না দিয়ে আরুষের ঠোঁট মুছে দিতে লাগলো। তিয়া ভুরু কুচকে তাকিয়ে বলল, এটা তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি? বাহ, কত ভালোবাসা তোমার প্রতি। তিয়ার কথা শুনে আরুষ রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, চুপ করে থাকেন মামা, আপনি ওই সাইড দিয়ে চলেন। রিক্সাওয়ালা আরুষের কথা শুনে যেতে নিবে। সাথে সাথে আতিয়া রিক্সার সামনে গিয়ে দাঁড়াতেই রিক্সার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। আরুষ চিৎকার করে বলে উঠল। আপু, আরুষ মুখ থেকে আপু ডাক শুনে হাঁ করে তাকিয়ে থেকে আরুষকে দেখতে লাগলো। আরুষ রিক্সা থেকে নেমে আতিয়াকে তুলে হাতে কিছুটা ছিলে গিয়েছে, রক্ত ঝরতে লাগলো। আরুষ ওর রুমাল বের করে আতিয়াকে নিয়ে রাস্তার সাইডে দাঁড় করিয়ে ধুলা মুছে দিয়ে রুমাল দিয়ে বেঁধে দিয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি? এভাবে কেউ সামনে যায়? আর আপনাকে আমি কতবার বলছি আমি আপনাদের সাথে কোথাও যাব না। দেখতে পারছেন আমি আপনাদের ইগনোর করি, তারপর বারবার কেন আমার পিছনে পড়ে আছেন? কেন যাবি না? আম্মু তোকে দেখার জন্য ছটফট করে। কেন আম্মুর সাথে কথা বলতে চাস না? কেন আম্মুকে সহ্য করতে পারস না? আপু প্লিজ এসব কথা বাদ দেন। মানুষজন তাকিয়ে আছে, আমি ওনার ব্যাপারে কিছু শুনতেও চাই না, বলতেও চাই না। আপনারা সুখে আছেন এটা দেখে আমি অনেক খুশি। আমার কারোর সাহায্য দরকার নাই। আমার আব্বুর চিকিৎসা আমি যেভাবে হোক জোগাড় করে ফেলছি। আমার আর কারোর সাহায্য দরকার নাই। প্লিজ আমাকে আপনারা শান্তিতে থাকতে দেন। আমার পিছনে এভাবে ঘুরে আমাকে বিরক্ত করেন না। আরুষ কথাগুলো বলে রিকশায় উঠে চলে যেতে লাগলো। আতিয়া আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া আরুষকে বলল, ওইটা তোমার কেমন বোন? বোন আবার কেমন হয়? বোন তো বোনই। না মানে বলতে চাচ্ছি আপন বোন নাকি বানানো বোন? আপন বোন। কি বলো? ওনাদের দেখে তো মনে হলো ভালো ফ্যামিলির। ওই তো দামি গাড়িতে উঠে চলে যাচ্ছে, কাহিনী কি? প্লিজ এইসব কথা শুনতে বা বলতে ভালো লাগছে না। তিয়া চুপ হয়ে গেল। আরুষ মনে মনে ভাবতে লাগলো, এখন আমাকে দেখার জন্য ছটফট করেন। যখন বড় সন্তানকে নিয়ে চলে গেছিলেন তখন আমার প্রতি ভালোবাসা কোথায় ছিল? ভালোই তো আসেন নতুন সংসার সন্তানদের নিয়ে, আবার কেন আমাকে খুঁজতে মেয়ের জামাইকে পাঠিয়েছেন? আপনাকে বোঝা বড্ড কঠিন। আরুষ
কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখের কোণায় পানি জমা হয়ে গেল। আরুষ চোখের পানি মুছে ফেললো। তিয়াদের বাসার সামনে রিক্সা থামিয়ে দিল। তিয়া ভাড়া দিতে যাবে, আরুষ নিজে দিয়ে দেয়। তিয়া মুখ ভেঙচি দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকে চলে গেল। আরুষ তিয়ার পিছন পিছন যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই তিয়ার আব্বু বলল, আরুষ, তোমার আব্বুর কি অবস্থা? জি আঙ্কেল, আজকে আব্বু দেখলাম রেসপন্স কিছুটা করতে পারছে। তার চোখ বয়ে পানি পড়ছিল। যাক, তাহলে তো অনেক ভালো। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। দোয়া করবেন আঙ্কেল। তা আপনি খাবার খাইছেন? দুপুর তো হয়ে গেছে। না, একসাথে খাবো। তোমরা ফ্রেশ হয়ে আসো। ও তোমার আব্বু তো অসুস্থ, তাই না? তোমার আব্বুকে দেখতে গিয়েছিলে নাকি? জি। আচ্ছা চলেন, আমরা ফ্রেশ হয়ে আসছি। আরুষ তিয়া সিঁড়ি ভেঙে তিয়ার রুমে গেল। তিয়া খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আরুষ ভুরু কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? এটা আমার রুম। আমার রুমে আমি যা ইচ্ছে মনে চাইবে আমি তাই করব। এখানে যদি ধমক দাও মাথায় বাড়ি মেরে ফ্লোরে ফেলে রেখে দিব। ও রুমে আসলে আপনার জোর বেড়ে যায় নাকি? চুপ কর তুই। রিক্সার উপরে কান্না করতে দেস নাই, অন্তত রুমে বসে কান্না করতে দে। আরুষ তিয়ার মুখের কাছে মুখ নিতেই তিয়ার চোখ বন্ধ করে ফেল। আরুষ হাসি চেপে রেখে তিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়ার ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। তিয়া আরুষের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখে আরুষ মিটিমিটি করে হাসছে। তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল, হাসস কেন? আমার কিস মনে হয় আপনার মজা লাগছে। না হইলে এখন ঠোঁট এগিয়ে দিলেন কেন? কি যাতা বলস? তোর কিস জঘন্য ছিল। তোর কি লজ্জাশরম বলে কিছুই নাই? অতগুলো মানুষের সামনে আমার ঠোঁটে কিস করলি। না, লজ্জা শরম বলে আমার কিছুই নাই। আমি শুধু জানি আমার বউকে আমি কিস করছি, অন্য কোনো মেয়েকে তো আর কিস করি নাই। বউ বউ করবি না। তোর মুখ থেকে বউ ডাক শুনতে চাই না। বুঝতে পারছি আপনার আসলে কি দরকার। রাতটা হোক, তারপর দেখাবো আমার সাথে বেয়াদবি করার ফল কি হতে পারে। আরুষের কথা শুনে তিয়া তোতলানো শুরু করে দিল। তোতলাতে তোতলাতে বলল, কি করবি? বেশি কিছু না, শুধু বাসর ঘরে বিড়ালটা মারবো। আরুষ কথাটা বলে জোরে জোরে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। টিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল আর মাথায় হালকা থাপ্পড় দিয়ে পড়ল, টিয়া, তুই কি পাগল হয়ে গেছস? তোর বয়ফ্রেন্ডকে কিন্তু তুই এখনো ভালোবাসস। তুই তো বলছস তাকে ছাড়া কাউকে এই জীবনে জায়গা দিবি না। ওর ফাঁদে পড়িস না। তুই শুধুই রকির, আর কারো না। টিয়া কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে টিয়ার ফোন বেজে ওঠে। টিয়া ফোনটা হাতে নিয়ে দেখে রকি ফোন দিয়েছে। টিয়া রকির ফোন ধরে পড়ল, হ্যালো জান। রাখ তোর জান। তুই বিয়ে করেছিস আর আমাকে একবারও বলস নাই? তুই না বলেছিলি তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করবি না? তুই হইলি বেঈমান। মেয়ে মানুষ মানে ছলনাময়ী বেঈমান। জান প্লিজ আমার কথাটা শোনো। তোর সাথে কি বলবো? হ্যাঁ, আমাকে যদি তোর ফ্রেন্ডরা না বলতো তুই তো কোনোদিন বলতি না। জামাই থাকতে আমার সাথে সময় কাটাইছস? তোর সব ছবি তোর জামাইয়ের ফোনে দিয়ে দিব। আমাকে ছেড়ে অন্য কারো বউ হওয়ার স্বাদ আমি তোকে মিটিয়ে দিব। জান আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। শান্ত হয়ে আমার কথাটা আগে শোনো। আচ্ছা শোনো, সন্ধ্যায় আমরা রেস্তোরাঁয় দেখা করি। তারপর তোমাকে সব খুলে বলে তুমি বুঝতে পারবে। তুমি শুধু এইটুকু মনে রাখো, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমি বিয়েটা করতে চাই নাই। আমি পরিস্থিতির শিকার জান। আমাকে কি তোর বলদ মনে হয় নাকি? তুই একটা বানিয়ে কথা বলবি আর আমি সেটা মেনে নিব? আমার কথা বোঝার চেষ্টা করো না কেন? আরে আমার বিয়ে হয়েছে এটা সত্যি, বাট আমি ওকে স্বামী হিসেবে মেনে নেই নাই, আর কোনো দিন মেনে নিবও না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে যাব। আদাইরে পেশাল পারিস না। জামাইয়ের সাথে মজা নিবে আর আমাকে ইউজ করবে, তাই না? দেখ, এইসব যদি ভেবে থাকোস তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলে দে। রকি, তোমার কথার ধরন কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছ। আমাকে বিশ্বাস করো তো নাকি? আমি তোমার কসম খেয়ে ফেলছি। আমাদের এখনো বাসর রাত পর্যন্ত হয় নাই। আমি তোমার জন্য আমার দেহ মন সুরক্ষিত রেখেছি, আর যতদিন তোমার সাথে বিয়ে না হয় ততদিন আমি অন্যদের থেকে সুরক্ষিত রাখবো। তুমি সত্যি বলছো? কিন্তু তোমার স্বামী তোমাকে টাচ করে নাই, এটা আমি কিভাবে বিশ্বাস করব? ওই সারা রাত আব্বু আম্মুর রুমে ছিল। আর ওকে তুমি চেনো? আমাদের কলেজের স্টুডেন্ট আরশ নামে একটা ছেলে আছে না, ওর সাথে আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়েছে।
আর আব্বু অসুস্থ, একটু সুস্থ হইলে আমি আরুষকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে যাব। তখন আমি কারোর কথা শুনবো না। তোমার আব্বুর মাথা কি সমস্যা আছে নাকি? এটা যদি তোমার কলেজের মানুষজন জানে তাহলে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আর ওই ছেলেটা তো অনেক নরম, সোজা আর ভদ্র। আচ্ছা, আমি তোমাকে বিশ্বাস করলাম। শোনো, সন্ধ্যায় তাহলে আসছো? তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা যান। জান। টিয়া রকির সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিল। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে টিয়ার কথাগুলো শুনছিল। টিয়া ওয়াশরুমের দিকে চোখ যেতে দেখে আরুষ রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। টিয়া চমকে গিয়ে বলল, কি ব্যাপার, ওইভাবে তাকিয়ে আছো কেন? আরুষ কোনো কথা না বলে বাহিরে গিয়ে কাজের মহিলাকে বলল, রহিমা আফা, আব্বুকে খাবার খাওয়া, মেডিসিন খাওয়াই দিন। আপনার আফা আর আমার একটু কাজ আছে, আমরা পরে খাবার খাবো। আরুষের কথা মতো রহিমা টিয়ার আব্বুকে খেতে দিল। আরুষ রুমের দরজার কাছে আসলে টিয়া বলল, আমার আর তোমার আবার কিসের কাজ? আরুষ রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। টিয়া ভয় পেয়ে গেল। টিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, ওই দরজা লাগাই দিচ্ছ কেন? আর ওইভাবে তাকিয়ে আছো কেন? আরুষ দেখো, একদম আমার কাছে আসবে না। আরুষ কোনো কথা না বলে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া পিছিয়ে যেতেই দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আরুষ টিয়ার কাছে গিয়ে হাত বাড়ালে টিয়ার চোখ দুইটা বন্ধ করে ফেলো। আরুষ এক টান দিয়ে টিয়ার ওড়না ফেলে দিল। টিয়ার সাথে সাথেই দুই হাত দিয়ে বুক ঢাকতে লাগলো। আরুষ টিয়ার দুই হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে লাগলো। টিয়া ওর হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরুষ আরো শক্ত করে ধরে গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। আস্তে আস্তে টিয়ার ঠোঁটের দিকে যেতে লাগলো। টিয়ার ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আরুষের নিঃশ্বাস একদম টিয়ার মুখের উপর পড়তে লাগলো। আরুষের নিঃশ্বাস আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। আরুষ ঠোঁটে আলতো করে কিস করতে যাবে, সাথে সাথে টিয়া পা দিয়ে আরুষের পেটে গুঁতা দিল। আরুষ টিয়ার হাত ছেড়ে দিয়ে পেটে হাত দিয়ে রেখে টিয়ার দিকে তাকিয়ে বলল, কোথায় পালাচ্ছেন? আজকে কোথাও পালাতে পারবেন না। এখন আমি আপনার সাথে বাসর করে ছাড়বো। আরুষ, তোমার দোহাই লাগে, আমার সাথে এমন করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসতে পারবো না। আমার এই দেহ, ভালোবাসা সবকিছু আমি রকিকে দিতে চাই। আমি আর কাউকে দিতে পারবো না। চুপ, একদম চুপ। এইগুলো সব আমার অন্য কারো হতে পারে না। এগুলো সব আমার অন্য কারো হতে পারে না। আমি আপনার স্বামী, তার এই সব কিছুর অধিকার শুধু আমার পরপুরুষের না। দেখো, আমি চিৎকার করব কিন্তু। করেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। আরুষ কথাটা বলে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া দৌড়ে দরজা খুলে যেতে নেবে। আরুষ সাথে সাথে দৌড়ে গিয়ে টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। শক্ত করে জড়িয়ে ধরে আরেক হাতে দরজা লাগিয়ে দিল। টিয়া কান্না করতে লাগলো। আরুষ টিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপরে ফেলে দিল। তার উপর টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। টিয়া চিৎকার করে কান্না করতে লাগলো। আরুষ টিয়ার কান্নার দিকে খেয়াল না করে নিজের খাইশ মেটাতে লাগলো। অনেকক্ষণ আদর করে আরুষ টিয়াকে ছেড়ে দিল। টিয়া মুখ হাত দিয়ে ঢেকে কান্না করতে লাগলো। আরুষ টিয়ার পাশে শুয়ে বলল, যার জন্য এত কান্না করছেন, সেই মানুষটা কি আসলে আপনাকে ভালোবাসে? শোনেন, যদি ভেবে রাখেন আপনি রকিকে ছাড়া বাঁচবেন না, তাহলে জীবনে সব থেকে মিথ্যা ধারণা নিয়ে বেঁচে আছেন। কারণ কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সময় যেমন নিজের গতিতে চলতে থাকে, তেমন আপনার মনের পরিবর্তনও হতে থাকবে। এখন ভাবছেন তাকে আর পবিত্র দেহটা দেওয়া হলো না, আপনি তার সামনে কিভাবে যাবেন? তার সম্পদ আপনি রক্ষা করতে পারেন নাই, কিন্তু সত্যি বলতে এইটা এখন আমার সম্পদ, তার না। আমার সম্পদ অন্য কাউকে বিলিয়ে দিবেন, এইটা তো আমি হতে দিতে পারি না। আপনি তার সাথে দেখা করতে যাবেন, দেখবেন হুট করে আপনাকে শারীরিক সম্পর্ক করে তাকে প্রমাণ দিতে বলবে আপনি কি এখনো ভার্জিন কিনা। আরুষের কথা শুনে টিয়া আরো রেগে গিয়ে বলল, তুই চুপ করবি? তোর যেটা পাওয়ার সেটা তো পেয়ে গেছস। নিজের মতো সবাইকে ভাববি না। আমি রকিকে চিনি, ওই আমার মনকে ভালোবাসে, আমার দেহকে না। তাই নাকি? তা ওই কি হিজড়া নাকি যে দেহকে ভালোবাসে না? আরুষের কথা শুনে টিয়া রেগে আরুষের উপর উঠে গিয়ে গলা চেপে ধরলো। আরুষ হাসতে হাসতে টিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলল, আরে আমার উপরে রেগে যাচ্ছেন কেন? আপনি যেভাবে বলেন ওই শুধু মনকে ভালোবাসে দেহকে না, তাহলে তো ওইটাই দাঁড়ায় শুনে দেহকে সবাই ভালোবাসে মনকে না। ওইটা শুধু মুখে বলা একটা মোহ। যে মানুষটা বলে দেহকে না মনকে ভালোবাসে,
আমি ওইটা কখনোই বিশ্বাস করি না। হ্যাঁ, হতে পারে সে আপনাকে অনেক ভালোবাসে, বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক করবে না, যা করার সব বিয়ের পরে করবে, এইটা একটা ভিন্ন বিষয়। বাট দেহকে ভালোবাসে না, এইটা আবার কেমন কথা? ট্রু লাভ নাকি? কথাটা বলে হাসতে লাগলো। টিয়া আরুষের গালে কামড় মারলো। আরুষ ব্যথায় টিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টিয়ার উপরে উঠে পড়ল। মানুষ থেকে রাক্ষসী হইলেন কবে থেকে, যে গেলে কামড় দিয়ে মাংস তুলে ফেলতে চাচ্ছেন? আরুষের বাচ্চা, আমাকে ছেড়ে দে। ও মা, আমার আবার বাচ্চা কবে হলো? এখানে তো কোনো বাচ্চা হয় নাই, বাট হবে খুব তাড়াতাড়ি, সেটার ব্যবস্থা করব। টিয়া কান্না করতে করতে পড়ল। প্লিজ আমাকে ছেড়ে দে, আমার ভালো লাগছে না। আচ্ছা, ছেড়ে দিলাম। আরুষ টিয়াকে ছেড়ে দিল। আরুষ খাট থেকে উঠে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে টিয়া শুয়ে থেকে কান্না করতে লাগলো। রকির ছবি ফোনে বের করে দেখতে লাগলো আর কান্না করতে করতে পড়ল। জান, আমাকে ক্ষমা করে দিও। ওই আরুষের বাচ্চা আমার সব কিছু কেড়ে নিল। তোমাকে যে পবিত্র দেহটাই দিতে চাইলাম, সেটা আর হলো না। কথাগুলো বিড়বিড় করে বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আরুষ গোসল করে শার্ট প্যান্ট পরে বাইরে বের হয়ে গেল। টিয়ার দিকে তাকিয়ে পড়ল। যান, গোসল করে আসেন। টিয়া মুখ ভেঙচি দিয়ে ফোনটা রেখে টি শার্ট আর প্যান্ট নিয়ে যেতে নিবে, তখনই আরুষ টিয়ার হাত ধরে পড়ল। আমার বউ হয়ে এইসব পরা যাবে না, শাড়ি পরেন আর না হয় 3 পিস। এখন কি তোর কথা মতো আমাকে জামা কাপড় পরতে হবে নাকি? দরকার হইলে তাই পরতে হবে। আরুষ টান দিয়ে টি শার্ট আর প্যান্ট নিয়ে আলমারিতে রেখে 3 পিস বের করে হাতে ধরিয়ে দিয়ে পড়ল। এখন যান। টিয়া চলে গেল। আরুষ বেলকনিতে গিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার সাথে এমনভাবে শারীরিক সম্পর্ক করতে চাই নাই, বাট আমার উপায় নেই। নিজের সম্পদ অন্য কাউকে দিয়ে ভোগ করতে আমি রাজি না। আর আমি খুব তাড়াতাড়ি আপনার বয়ফ্রেন্ড আসল রূপ দেখিয়ে দিব, ওই মুখোশধারী একটা শয়তান। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। টিয়া গোসল করে বের হয়ে নিচে চলে গেল। আরুষ বেলকনি থেকে বের হয়ে দেখে টিয়া ওয়াশরুমে নাই। আরুষ নিচে নেমে গিয়ে দেখে টিয়া খাবার খাচ্ছে। আরুষ টিয়ার পাশে বসলে টিয়া আরুষের দিকে তাকালো না। আরুষকে কাজের বুয়া খাবার দিলে আরুষ খাবার খেতে লাগলো। টিয়া খাবার খেয়ে উঠে চলে গেল। আরুষ খাবার খেয়ে টিয়ার আব্বুর রুমে চলে গেল। আরুষ টিয়ার আব্বুকে বলল। আঙ্কেল আসবো? হ্যাঁ, আসো। আরুষ ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। আঙ্কেল, এইভাবে সারাদিন ঘরে বসে থাকতে আপনার ভালো লাগছে কি? হঠাৎ এই কথা? আমি চাচ্ছিলাম, আন্টি তো সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসবে, আমরা 4 জন মিলে ঘুরতে গেলে কেমন হইতো? এটা মন্দ বলো নাই। ওকে, তোমার আন্টি আসুক, আজকে রাতে ডিনারটা বাইরে করব। ঠিক আছে, আপনি তাহলে এখন ঘুমান। আরুষ উঠে চলে আসলো। টিয়ার রুমে গিয়ে মিটি মিটি হাসতে লাগলো। তে আরুষকে হাসতে দেখে জিজ্ঞেস করলো। কি ব্যাপার, হাসছো কেন? আজকে ডিনারটা আমরা 4 জন বাহিরে করব, তাই ভালো লাগছে। অনেক দিন ধরে রেস্টুরেন্টে খাবার খাই নাই, তাই অনেক খুশি। আরুষের কথা শুনে টিয়া রেগে গিয়ে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে পড়ল। তুই এই জন্য খুশি না? তুই রকির সাথে দেখা করতে দিবি না, তার জন্য তুই এই প্ল্যান করছিস, তাই না? আরুষ টিয়ার হাত ধরে টান দিয়ে বুকের ওপর ফেলে দিয়ে টিয়াকে নিচে ফেলে টিয়ার মুখের উপরে চুল চড়িয়ে দিতে দিতে পড়ল। বাহ, আমার বউটার কত বুদ্ধি। যাই হোক, বুঝে যখন গেছো তখন আর চিৎকার করে লাভ নাই। আমার বউকে আমি পরপুরুষের সাথে দেখা করতে দিতে পারবো না। এখন রাগ না দেখিয়ে আসো, 2 জন ঘুমাই। আমাকে ছাড়, আমি এক্ষুনি রকির সাথে দেখা করতে যাব। তা তো হবে না সোনা। আমাকে ছাড়ে, না হইলে কিন্তু আমি কামড় দিব। ও মা, আমার বউটা দেখি রাক্ষসী নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 1 মানে? মানে কিছুক্ষণ আগে খাবার খেয়ে আসলে আবার আমার মাংস খেতে চাচ্ছ, তাই বললাম রাক্ষসী নাম্বার 1 হয়ে গেছো। টিয়া ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। ও আব্বু গো, এই কার সাথে আমাকে বিয়ে দিলে? আমাকে পাগল করে ফেলবে আরুষের বাচ্চা। তুই যদি আমাকে না ছাড়স, তাহলে আমি কিন্তু তোকে ঘুমের ভেতর খুন করে ফেলবো। তোমার হাতে খুন হতেও রাজি, বাট তোমাকে অন্য কোনো পুরুষের পাশে সহ্য করতে পারবো না। তুই ভালো করেই জানোস আমি তোকে ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। তারপরও কেন আমার সাথে এমন করিস? আরুষ কোনো কথা না বলে টিয়ার বুকের ভিতরে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। টিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আরুষ টিয়ার 2 হাত খাটের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো। আরুষের গরম নিঃশ্বাস টিয়ার বুকে লাগতে লাগলো। টিয়ার নিঃশ্বাস ঘন হতে লাগলো। টিয়া আরুষকে বলল।
আমার উপর থেকে উঠে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরুষ তিয়ার মুখ থেকে এমন কথা শুনে মুখ তুলে হেসে তিয়ার ঠোঁটে কিস করে বলল, তাই তার মানে তুমি আমার স্পর্শগুলো অনুভব করতে শুরু করছো। সমস্যা নাই, আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, আমি উঠতে পারবো না, আমার ঘুম পাচ্ছে। এখানে মাথা দিয়ে শুয়ে থাকতে ভালো লাগছে। বালিশে মাথা দে। আমার তো এইটাই বালিশ, আমার ওই বালিশের দরকার নাই। বউ, একটু চুপ করে থাকো না, সারা রাত ঘুমাতে পারি নাই। এই, তুই আমাকে আপনি রেখে আবার তুমি বলছিস কেন রে? অনেক ভেবে দেখলাম, নিজের বউকে আপনি আপনি ডাকতে কেমন পরপর লাগছে। তুমি ডাকেতে আসে ভালোবাসা, আর কেমন আপন আপন লাগে। তিয়া আর কিছু বলল না। আরুষ তিয়ার উপরে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না। তিয়া অনেকক্ষণ পর আরুষকে ডাকলো। তিয়া আরুষকে আস্তে আস্তে বালিশে শুয়ে দেয়। আরুষকে কোনো সারশব্দ করতে না দেখে তিয়া আরুষকে আস্তে আস্তে বালিশে শুয়ে দেয়। ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বেলকুনিতে গিয়ে রকিকে কল দিল। জান, তুমি কি আমার সাথে এখন দেখা করতে পারবে? এখন সন্ধ্যায় না দেখা করার কথা? সন্ধ্যাবেলায় তোমার সাথে যেতে পারবো না। সবাই মিলে নাকি আজকে ডিনার বাইরে করবে, আর সেখানে আমাকে থাকতে হবেই। আচ্ছা, পার্কে দেখা করি, কি বলো? আজ হঠাৎ পার্কে দেখা করতে চাচ্ছ মানে? আসো না, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও পার্কে না, রেস্টুরেন্টে দেখা করি। আচ্ছা, আসো। টিয়া কল কেটে দিয়ে রুমে ঢুকে আরুষের দিকে চোখ যেতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দরজা চাপা দিয়ে বের হয়ে গেল। টিয়া কারো না বলেই রিক্সা করে চলে গেল। 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছে গেল। রিক্সা ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে রকিকে কল দিল। রকি টিয়াকে দেখে হাত নাড়াতে টিয়া ওইদিকে গিয়ে রকিকে জড়িয়ে ধরল। রকি টিয়াকে জড়িয়ে ধরে বলল, তিয়া, এখন ছাড়ো, ছোট আম্মু ভাবি ভাইয়া এসেছে। ফাজিল, তুমি নিজে তো ছাড়ো। রকি হেসে টিয়াকে ছেড়ে দিয়ে টিয়াকে নিয়ে যেতে লাগলো। টিয়া ওদের টেবিলের সামনে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতে যাবে, সাথে সাথে টিয়া অবাক হয়ে গেল। টিয়াকে দেখে আতিয়া বলল, আরে তুমি সেই মেয়ে না? জি, আপনারা দুইজন এখানে? তুমি আতিয়া ভাইয়াকে চেনো নাকি? যাক, ভালোই হয়েছে। আম্মু, আতিয়া ভাইয়া, এইটা তিয়া, যার কথা তোমাদের বলেছিলাম। আর তিয়া, এটা আমার ছোট আম্মু, তার মেয়ে আর তার মেয়ের জামাই, মানে আমার মামাতো ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো মা? তা তুমি বসো। টিয়া চেয়ার রকি টেনে দিলে টিয়া বসলো, তার পাশে রকি বসলো। আন্টি, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। রকির মুখে আপনার অনেক কথা শুনেছি, কিন্তু কোনোদিন দেখা করার সৌভাগ্য হয় নাই। তাই আমার পাগল ছেলেটা আমাকে নিয়ে তোমার কাছে গল্প করেছে? জি। আম্মু, ওইটা রাখো, এখন বলো তোমার ওকে কেমন লাগছে? মাশাল্লাহ, আমার তো অনেক পছন্দ হয়েছে। এখন তোমার আব্বুকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি। টিয়া অনেকটা লজ্জা পেয়ে গেল। রকি খুশি হয়ে বলল, আই লাভ ইউ আম্মু। রকি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। এই মেয়েটা কি তোমাকে সত্যি ভালোবাসে? এসব কি ধরনের কথা বলছিস? না মানে, এই মেয়েটাকে তো আমি। আতিয়া কিছু বলতে যাবে, সাথে সাথেই আতিয়ার জামাই হাত ধরে চুপ করে দিল। টিয়া বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। রকি ওর সম্পর্কে জানে, আর আমি রকিকে অনেক ভালোবাসি, আর রকিও আমাকে অনেক ভালোবাসে। ও, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তোমরা এইসব কথা রাখো, কে কি খাবে সেটা বলো। 1 কাপ কফি হইলেই আমার হবে, এর বেশি খেতে পারবো না। আচ্ছা, তোমরা কি খাবে? সবাই অর্ডার দিতে লাগলো ওয়েটারকে। রকিকে টিয়া ইশারা করলে রকি বলল, আম্মু, তোমরা বসো, আমি আর তিয়া একটু আসছি। রকি টিয়াকে নিয়ে বেশ দূরে গেল। টিয়া রকিকে বলল, তোমার ছোট আম্মু আর বোনের জামাই আসবে, আগে বলো নাই কেন? আর বলো না, তোমার সাথে কথা বলছিলাম, তখন আম্মু আপু এসেছে বায়না ধরে তোমাকে বাড়িতে নিয়ে আসতে। পরে যখন বলছি তুমি যাবে না, পরে ওরা রেস্টুরেন্টে দেখা করতে চলে এসেছে। ও আচ্ছা, শোনো, আমাকে যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে নিয়ে চলো। আমি আরুষের সাথে এক মুহূর্তও থাকতে পারবো না। ওই খুব খারাপ, ওই সবাইকে যেমন দেখায় ওই আসলে তেমন না, অনেক খারাপ একটা ছেলে। ওকে সরল সোজা ভাবা সব থেকে বড় বোকামি। মানে, তোমার সাথে ওই কিছু করেনি তো?
রকির কথা শুনে তিয়া চমকে উঠল। তিয়া তখনকার কথা ভাবতে লাগলো। বেবের শরীর কেঁপে উঠল। রকি তিয়াকে ধরে ঝাঁকি দিতে দিতে বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? তোমার সাথে ওই কিছু করেনি তো? তিয়া মাথা নিচু করে কান্নামাখা কণ্ঠে কিছু বলতে যাবে, তখনই আতিয়া রকিদের ডাক দিয়ে উঠল। সাথে সাথে রকি বলল, আচ্ছা চলো, ওরা ডাকছে। তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। দুজনই বসলো। তিয়া মাথা নিচু করে কফি খেতে লাগলো আর সবার সাথে গল্প করতে লাগলো। 4টার দিকে তিয়া বাসায় ফিরল আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে বসে আছে। তিয়ার রুমে ঢুকে বেলকনিতে গিয়ে বলল, রকির সাথে দেখা করব জন্য সন্ধ্যায় আব্বুকে বলে রেস্টুরেন্টে যাব ডিনার করতে, তাই না? কোনো লাভ হলো না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম, এমনকি ওর আম্মু বোন দুলাভাই রাজি। শুধু ওর আব্বুকে রাজি করলেই হয়ে যাবে, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলবো। আর রেগে দোলনাটায় এমনভাবে তিয়ার দিকে লাথি দিয়ে দিতেই তিয়া পায়ে ব্যথা পেয়ে বসে পড়ল। তিয়া কান্না করতে লাগলো আর দোলনাটা থামিয়ে তিয়ার কাছে গিয়ে পড়ল। এই পা দিয়ে হেঁটে গেছো না জান, দেখো কতটা মজা লাগে। কুত্তার একবার কলেজে যা। আমি যদি তোকে আমার বয়ফ্রেন্ডের হাতে মার না খাওয়াইছি, আমার নামও তিয়ানা। হাহা, আমি তোমার বয়ফ্রেন্ডকে দেখে ভয় পাই নাকি? তা তোমার বয়ফ্রেন্ড জানে আমি যে তোমাকে ছুঁয়েছি? না। হাহা, বলতে পারো নাই বুঝি? আহারে কত কষ্ট। ওয়েট, কষ্ট কিসের? তোমার বয়ফ্রেন্ড তো তোমার দেহকে না, তোমার মনকে ভালোবাসে। শুনো, তাড়াতাড়ি গিয়ে বলে দাও আমি তোমাকে টাচ করছি, ওতে তার কি কোনো সমস্যা আছে নাকি? কুত্তার চুপ করবি? আমি উঠতে পারছি না, অনেক ব্যথা করছে। আরুষ তিয়ার দিকে হাত বাড়িয়ে দিলে তিয়া হাত এগিয়ে দিলে আরুষ হাত ছাড়িয়ে নে। তিয়া কান্না করতে করতে বলল, আজকে আমি আব্বুকে বলবো তুই আমাকে ধরে মারস, আমার উপরে অত্যাচার করস। আব্বু কার সাথে বিয়ে দিয়েছে আব্বুর জানা দরকার তো। আমিও আঙ্কেলকে বলবো তার মেয়ে পর পুরুষের সাথে ডেটিংয়ে গেছিল, তাই আমিও আদর করে দিয়েছি। আর ওই আমাকে গালি দিচ্ছ, ভালো কথা। আমার আব্বুকে কেন টানছো? আর একবার কুত্তার বাচ্চা বলে আমি তোমার মুখও ভেঙে দিব। আয় ভেঙে দে। আরুষ তিয়ার দিকে এগিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে ফেলল। আরুষ তিয়াকে অবাক করে কোলে তুলে নিল। তারপর তিয়াকে খাটে আদর সহ করে বসিয়ে দিয়ে ড্রয়ের থেকে মুখ বের করে তিয়ার পা ধরতে যাবে, সাথে সাথেই তিয়া বলল, আমার পায়ে হাত দিবি না। আরুষ উঠে দরজা বন্ধ করে দিয়ে তিয়ার কাছে এসেছে। একটানে পায়জামাটা খুলে ফেলল। তিয়া চিৎকার করে কান্না করে উঠল। আরুষ সাথে সাথে তিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তিয়া আরুষকে মারতে লাগলো। আরুষ তিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে পড়ল, একদম চিৎকার করলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ব, তাই চুপচাপ শুয়ে থাকো। তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আরুষ তিয়ার শরীর থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে যেখানে ব্যথা পাইছে ওইখান থেকে খোলা রেখে আর সব ঢেকে দিল। আর তিয়ার দিকে তাকিয়ে পড়ল, এখন ঠিক আছে, আর পায়জামা এত দূর উঠবে না, তাই খুলে ফেলছি। এত জোরে চিৎকার দিলে মনে হয় আমি তোমাকে খুন করব। ব্যথা দিয়ে এখন এসেছে ভালোবাসা দেখাতে। আমি ভালোবাসবো, আবার আমি ব্যথা দিব। আমার কথা মতো চললে খুব ভালো, না হইলে খুব খারাপ হবে। তিয়ার ব্যথা জেগে মুখ লাগিয়ে দিতে লাগলো। তিয়া কান্না করতে লাগলো। আরুষ মুখ লাগিয়ে দিতে দিতে বলল, একটা কথা মনে রেখো, চোখের সামনে যে যেমন দেখায়, মাঝে মাঝে সেই মানুষটার রূপ ভিন্ন হয়ে থাকে। কাউকে দেখতে সরল সোজা ভদ্র নম্র, কিন্তু ওর মনের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা শয়তানি রূপ। আবার অনেকের রূপ আছে সামনে খুব রাগী বদমেজাজি, কিন্তু ওদের মনের ভিতরে আছে সুন্দর একটা মন, যেটা সবাই দেখতে পারে না। শুধু মানুষটাকে যে বুঝতে পারে, সেই তাদের ওই ভালো নরম মনটাকে অনুভব করতে পারে। জ্ঞান দেওয়া বন্ধ করবি? জ্ঞান না, এইটাই সত্যি। এই ধরো, তুমি নিজেকে অনেক চালাক বুদ্ধিমান ভাবো, আসলে তুমি মোটেও তা না। তুমি অনেক বোকা, আর তুমি এখনো বাচ্চাদের মতো সরল সোজা। তিয়া নিজের প্রশংসা পেয়ে চুপ হয়ে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে পড়ল, জানি তোমার অনেক ব্যথা লাগছে, বাট কিছুই করার নাই। তুমি নিজের ইচ্ছেই এই ব্যথাটা নিয়েছো। আমি নিজের ইচ্ছে নিয়েছি নাকি তুই আমাকে ইচ্ছে করে মেরেছিস? হ্যাঁ, আমি মারছি, বাট রাগে মেরেছি। ইচ্ছে করে কেউ কারো বউকে মারতে চায় না, বুঝলে? বউদের কাণ্ড কারখানা জন্য
বউয়েরা মার খায়। তুই প্লিজ আমার সামনে থেকে যা, আমার খুব রাগ হচ্ছে। আরুষ মুখ ড্রয়ারে রেখে তিয়াকে আস্তে আস্তে পায়জামাটা পরিয়ে দিয়ে এক গ্লাস পানি ঢেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে বলল, আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড খেয়ে কাজ নাই, সারাদিন খালি ক্লাবে থাকে? আমার বয়ফ্রেন্ডের কাজ করতে হয় না, ওই একমাত্র সন্তান, ওর যখন ইচ্ছা হবে ওই ওর আব্বুর অফিসের দায়িত্ব নিতে পারবে। আর আমার সাথে বিয়ে হইলে আমাদের কোম্পানি ওদের কোম্পানি একসাথে কাজ করলে আমাদের টাকার অভাব হবে নাকি? হাহা, আপনাদের দুইজনের হাতে যদি কোম্পানি দায়িত্ব দেয় তাহলে আলহামদুলিল্লাহ, ওই কোম্পানি আর কোম্পানি থাকবে না। ওইটা হয়ে যাবে গাঁজাখোরদের আড্ডাখানা। আরুষ কথাগুলো বলে সজোরে হাসতে লাগলো। তিয়া রেগে আরুষকে মারতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে বলল, এত হাত চলে কেন? হাত কি ভেঙে দিতে হবে নাকি? হাত ভাঙলে তোকে আমি পুলিশে দেব। তাই বুঝি? তিয়া কান্না করতে লাগলো পায়ে হাত দিয়ে। আরুষ পায়ে আলতো করে কিস করতে লাগলো। তিয়া সরিয়ে দিতে গেলে আরুষ হাত সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। তিয়া আরুষকে আর কিছু বলল না। আরুষের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ মনোযোগ দিয়ে তিয়ার ব্যথার কাছে হাত বুলিয়ে দিতে লাগলো আর কিস করতে লাগলো। তিয়া যেন এক নিমিষেই ভেতর ব্যথা অনুভব করতে পারলো না। হঠাৎ করে তিয়ার আম্মু দরজায় নক করলে সাথে সাথেই আরুষ খাট থেকে নেমে দরজা খুলে দিয়ে বলল, আন্টি এসেছেন, ভিতরে আছেন। তিয়ার আম্মু ভিতরে ঢুকে তিয়াকে এই অবস্থায় দেখে বলল, তিয়া, কি হয়েছে মামনি? ওই কুত্তা আমাকে মেরেছে। আম্মু, তোমরা আমাকে কার কাছে বিয়ে দিলে? দেখো আমার উপর একদিনের ভেতরে কত অত্যাচার করছে। আরুষ, এসব কি? তোমার সাথে বিয়ে দিয়েছে বলে তুমি যা ইচ্ছে তাই করবে? আরুষ মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। তিয়ার আম্মু আরো বলতে লাগলো, কথা বলছো না কেন? হ্যাঁ, শোনো, আমার মেয়েকে ভালো রাখার জন্যই তোমাকে এতগুলো টাকা দেওয়া হয়েছে। আর যেখানে তুমি আমার মেয়ের শরীরে হাত দেওয়া শুরু করেছো, তুমি ভুলে যেও না তোমার আব্বু আর তোমার সকল দায়িত্ব আমরা নিয়েছি, আর তোমাকে শুধু আমার মেয়ের দায়িত্ব দিয়েছি। আর সেখানে তুমি আমার মেয়েকে আঘাত করো? মানে ওর আব্বু ওর দায়িত্ব নিয়েছো মানে কি আম্মু? আর কিসের টাকা দিয়েছো? ওর আব্বু কোমায় আছে, ওইখানে মাসে মাসে টাকা দিতে হয়। আর ওর পড়াশোনার সব দায়িত্ব নেওয়া হয়েছে। আর তোকে বিয়ে দিয়েছে যাতে তোকে সুখে রাখে, কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে। আর তোর আব্বুকে বারবার বল ওর সাথে বিয়ে যাতে না দেয়, কিন্তু আমার কথা কে তার মানে টাকার জন্য আমাকে বিয়ে করেছে? টাকার জন্য বিয়ে করে আবার আমার উপরে অধিকার খাটাতে আসোস? তোর সাহস কি করে হয় আমার উপরে চিৎকার করে কথা বলস? তুই ধরতে গেলে আমাদের গোলাম, আমরা যা বলবো তাই শুনতে তুই বাধ্য। আমি তো জানতামই না এগুলো হয়েছে। চাকর চাকরের মতো থাকবি, না হইলে তোর খবর আছে। তিয়ার আম্মু রেগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিয়া আরুষকে বলল, ফকিন্নির বাচ্চা হয়ে এমন ভাব দেখাস মনে হয় এই বাড়ির মালিক তুই। আজকের পর থেকে আমার বিষয়ে নাক গলাতে আসলে তোর খবর আছে। আরুষ কিছু না বলে বেলকুনিতে চলে গেল। আর তিয়া বলতে লাগলো, আসিস আজকের পর থেকে গরম দেখাতে। এই জন্যই বলে ফকিন্নিদের বেশি প্রশ্রয় দিলে ভাব বেড়ে যায়। আরুষ তিয়ার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আরুষ বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া অনেকক্ষণ ধরে আরুষের কোনো সারা শব্দ না পেয়ে পড়ল। ওই শুনস, আমাকে এক গ্লাস পানি দে। আরুষ কিছু না বলে উঠে এসেছে। তিয়াকে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিল। তিয়া পানি খেতে লাগলো। আরুষ তিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে রাখলো। তিয়া আরুষকে বলল, আমার মাথা ব্যথা করছে, টিপে দে তো। আরুষ তিয়ার মাথা টিপে দিতে লাগলো। আরুষ মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যদি ভেবে থাকো আমি তোমাদের ভয়ে সব কথা মেনে নিচ্ছি, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছো। তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে পানি দিয়েছি আর মাথা টিপে দিচ্ছি। অতিরিক্ত বেশি বোঝা ভালো না। তোর দেখি সাহস অনেক। আমার সাহস আগেও ছিল, এখনও আছে। আমি চুপ করেছিলাম জন্য যে আমি দমে গেছি, এইটা ভাবলে সম্পূর্ণ ভুল। কারণ তোমার আম্মু আমার গুরুজন, তাই আমি চুপ ছিলাম। কথাটা বলে আরুষ উঠে চলে গেল। সন্ধ্যার দিকে টিয়ার আপু আরুষকে খুঁজতে লাগলো, কিন্তু আরুষকে কোথাও পেল না। টিয়ার আম্মু অনেকটা ভয় পেয়ে গেল। আরুষকে অনেকবার কল দিল, কিন্তু আরুষের ফোন বন্ধ বলছে। নিচে নামলে
দেখে ওর আব্বু আম্মু চিন্তিত দেখে বলল, কি ব্যাপার আব্বু আম্মু, তোমাদের কিছু হয়েছে? টিয়া, তুমি কি জানো আরুষ কই গেছে? না তো, আমি তো কিছু জানি না। আর এত চিন্তা করার কি আছে? হয়তো কোথাও গেছে, আসবেনি। চিন্তা করতাম না, তোমরা মা মেয়ে মিলে ছেলেটাকে কম অপমান তো করো নাই, এই জন্য চিন্তা হচ্ছে রাগ করে কোথাও চলে গেল না কিনা। ওই রাগ করার মানুষ না। এত কিছুর পরে ওই ছেলের লজ্জা নাই? চুপ করো। টিয়া আর কিছু বলল না। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু আরুষের কোনো খোঁজ খবর পেল না। পুরো একটা রাত কেটে গেল, কিন্তু আরুষের আসার কোনো নাম গন্ধ নাই। টিয়া সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। টিয়ার আম্মু অফিসে চলে গেল। টিয়ার আপু আরুষকে আবার কল দেওয়া শুরু করে দিল, কিন্তু আরুষের ফোন এখনো বন্ধ পেল। টিয়া কলেজে গিয়ে আরুষকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। টিয়ার এখন টেনশন হতে লাগলো। টিয়ার কলেজ ছুটি হলে রকির সাথে দেখা করতে চলে গেল। টিয়াকে বলল, জান, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? হুম, অনেক অনেক ভালোবাসি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে সেটা দিবে? কি চাও? আর তুমি আমার থেকে কিছু চাইছো আর আমি সেইটা দেই নাই, এটা কখনো হয়েছে? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে দিবে, আর যদি না বাসো তাহলে তুমি আমাকে দিবে না। তোমার কি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নাই, কিন্তু আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে ভালো একটা মুহূর্ত কাটাতে। ভালো সময় তো কাটাচ্ছি, এর থেকে ভালো সময় আবার কিভাবে কাটায়? আই মিন টিয়া, তুমি আমাকে ভুল বোঝো না। আমি বলতে চাইছি, আমি তোমার সাথে ফিজিক্যাল সম্পর্কে আবদ্ধ হতে চাচ্ছি। আমি চাই না আমার আগে আরুষ তোমাকে টাচ করুক। আর আমার সাথে তো তোমার বিয়ে হবেই, তাই আগে করলে কি আর বিয়ের পরে করলেই বা কি। এখন যদি শারীরিক সম্পর্ক করি তাহলে আরুষ তোমাকে টাচ করবে না, আর করলে বা কি। তুমি তো চাইছো আমাকে সবার প্রথম তোমাকে ছুঁয়ে দেখতে দিবে, সেইখানে এখন যদি করি তাহলে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেল। আর আমাকে যে তুমি অনেক ভালোবাসো সেটাও প্রমাণ দিতে পারবো সবাইকে। টিয়ার রকির কথা শুনে যেন ওর গা গুলিয়ে বমি আসতে লাগলো। টিয়ার আগে চোটে দু হাত মুঠো করে ফেলো। রকি টিয়াকে বলল, কি হলো জান, চুপ করে আছো কেন? তুমি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমার কথা ভেবে এমনটা বলছি। দেখো, তুমি নিজেই চাও আমি যেন তোমার প্রথম পুরুষ হই, আর যে তোমাকে ছুঁয়ে দেখবে। আর দেখো, আরও ছোট হলেও তো পুরুষ মানুষ, যে কোনো সময় তোমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। রকি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব। টিয়া রুম থেকে বের হতে যাবে, তখনই রকি পিছন থেকে টিয়ার হাত ধরে ফেলে। টিয়া চমকে গিয়ে রকির দিকে তাকাতেই রকি হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি, তোমাকে কি আমি ড্রপ করে দিয়ে আসবো? না, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা, প্রশ্নের উত্তর দিলে না। তুমি কি... রকিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাস্তায় এসেছে, রিক্সা নিয়ে যেতে লাগলো। টিয়া মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি আরুষ ঠিক বলেছিল? রকি যদি আমাকে সত্যিকারেরই ভালোবাসতো তাহলে কখনোই বিয়ের আগে আমাকে এই কথাটা বলতো না। আর যেখানে আরুষকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার কথা, সেখানে তো এই প্রশ্ন তোলার কথা না। টিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাসে চলে আসলো। বাসের ভিতরে ঢুকতেই আরুষকে দেখতে পেল। আরুষ মাথা নিচু করে বসে আছে। টিয়া আপু বসে আছে, দুজন নীরবতা পালন করছে দেখে মনে হচ্ছে। আরুষকে দেখে টিয়া বলে উঠল, ওই গতকাল কোথায় ছিলে? ফোন বন্ধ কেন ছিল? তোমার কোনো ধারণা আছে? আব্বু আম্মু টেনশনে পড়ে গিয়েছিল, আর আব্বু আমাদের কথা কত শোনালো তোমার জন্য। আরুষ টিয়ার প্রশ্নে কোনো উত্তর দিল না। টিয়ার আপু টিয়াকে চুপ থাকতে বলো। টিয়া, তুই চুপ কর, আমি কথা বলছি তো নাকি? আরুষ, তুমি কোথায় গেছিলে? আর তোমার এই অবস্থা কেন? ফোন বন্ধ কেন তোমার? আরুষ একটা ছোট ব্যাগ বের করে টিয়ার আপুর হাতে দিয়ে বলল, আঙ্কেল, আমার আর এই টাকার প্রয়োজন নাই। আর যত টাকা ফুরিয়েছি আমি আপনাকে সেই সব টাকা ফিরিয়ে দিব। আমাকে 1 বছর সময় দিন দয়া করে। এইসব কি বলছো? তোমার আব্বুর জন্য এই টাকা কতটাই প্রয়োজন, আর তুমি কি না ওদের মা মেয়ের কথা শুনে রাগ করে টাকাগুলো দিয়ে দিচ্ছ? পাগল হয়ে গেছো নাকি? দেখো আরুষ, আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি। আরুষ টিয়ার আপুর সামনে হাঁটু কেড়ে বসে হাত ধরে বলল, আঙ্কেল, আমি রাগ করে আপনার কাছে টাকাগুলো ফিরিয়ে দিচ্ছি না। আমি ছোট হতে পারি, এতটা বোকা না যে ওনাদের কথা শুনে টাকা ফিরিয়ে দিব। আসলে আঙ্কেল,
এই টাকাগুলো যার জন্য নিয়েছিলাম। আর এইটুকু কথা বলে থেমে চোখের পানি মুছতে মুছতে বলল, উফ, এই চোখের পানিগুলো না খুব বিরক্ত করে। কথা বলতে দিচ্ছে না, গলাটা কেমন জানি আটকে আসছে। আরুষ, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তোমার আব্বু ঠিক আছেন তো? হুম, আব্বু অনেক ভালো আছে। মাটির নিচে গেলে মানুষ যতটা সুখে থাকে তেমন হয়তো আছে, কিন্তু আব্বু আমার কথা তো একবার ভাবলো না। আমাকে শুধু বলল, আরুষ, আমাকে ক্ষমা করে দিস, কখনই যোগ্য বাবা হতে পারি নাই। কথাগুলো বলে আমার হাতের উপর থেকে হাত সরিয়ে নিল। সেই সরিয়ে নিল, আর কোনো কথা বলল না। বুঝতে পারলাম না, ডাক্তার নার্সদের চিৎকার করে ডাকলাম, ওনারা এসেছে। আব্বুকে দেখে বলল, আব্বু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আরুষ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। তিয়া আপু কি বলবো বুঝতে পারছে না। আরুষের কান্না দেখে তিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষ কান্না করতে করতে বলল, আচ্ছা আঙ্কেল, আমি তো আব্বুর কাছ থেকে কিছুই চাই নাই। আমি তো আব্বুকে কত বললাম, আব্বু তুমি সুস্থ হয়ে আমাকে আগের মতো যা ইচ্ছে দিয়ে মেরো, আমাকে বকা দিয়ে আমি কিছুই বলবো না, শুধু তুমি আমার পাশে থেকো। কিন্তু আব্বু আমার কথা শুনলো না, আমাকে ছেড়ে সেই চলে গেল। আমার কথা শুনলো না। কেন শুনলো না? কেন আমাকে ছেড়ে চলে গেল? আরুষ কথাগুলো বলতে বলতে চিৎকার করে কান্না করতে লাগলো। কাজের মেয়েরা আরুষের কান্না দেখে নিজেদের সামলাতে পারলো না। তিয়া আরুষের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আরুষ, এইভাবে কান্নায় ভেঙে পড়ছো কেন? যার যাওয়ার সময় আছে তাকে কেন যেতে হবে? একদিন আমিও যাব, তুমিও যাবে। আমি আমার আব্বুকে ভালো রাখতে পারলাম না, তার আগে আব্বু আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ কেন আমার সাথে এমন করে? আরুষ, কান্না করো না, এদিকে তাকাও। তোমার আব্বু আর একটা এখনো বেঁচে আছে। তোমার আব্বু গেছে তো কি হয়েছে? আমি তো আছি, তাই না? আরুষকে তিয়ার আব্বু বুকে জড়িয়ে নিল। তিয়ার আম্মু ভিতরে ঢুকে আরুষের সব কথা শুনছিল। তিয়ার আম্মু চোখের পানি মুছে আরুষের কাছে গিয়ে বলল, আরুষ, কান্না করো না, আজ থেকে আমরা তোমার বাবা মা। তুমি এভাবে ভেঙে পড়ো না। তোমার আব্বুর জন্য নামাজ পড়ে দোয়া করো, যাতে সে জান্নাতবাসী। কোনো কথাই বলতে পারলো না। কান্না করতে করতে আরুষ জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতে আরুষ দেখতে পেল খাটের উপরে শুয়ে আছে আর মাথার কাছে তিয়া বসে আছে। আরুষকে জ্ঞান ফিরতে দেখে তিয়া বলল, আরুষ, তোমার জ্ঞান ফিরলো তাহলে? উফ, অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আরুষ তিয়ার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে এসেছে। ব্যাগ থেকে বই বের করে টেবিলে বসে পড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু আরুষ ওর আব্বুর কথা ভুলতে পারলো না। আরুষের চোখ দিয়ে পানি পড়তেই লাগলো। তিয়া আরুষের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, জোর করে পড়তে বসলে কি আর তুমি আঙ্কেলকে ভুলে যাবে? চলো ছাদে যাই, ওইখানে গেলে তোমার মনটা কিছুটা হলেও ভালো লাগবে। তিয়া আরুষের হাত ধরে ছাদে চলে গেল। তিয়া দোলনায় বসে আরুষকে বসিয়ে দিল। আরুষ আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। তিয়া আরুষকে বলল, আচ্ছা আরুষ, তোমার আব্বু তোমাকে মারতো, বাট তারপর তুমি তার জন্য এত কিছু কেন করলে? আবার তার জন্য কতটা ভালোবাসা, তুমি তার মৃত্যুটা সহ্য করতে পারছো না। আরুষ, তোমার আম্মু কোথায়? বাবা তো বাবাই হয়, বাবারা সন্তানদের মারলেও বাবা থেকে যাবে। বাবা থাকা মানে একটা সন্তানের মাথার উপরে পুরো পৃথিবীর ছায়ার মতো। আমার জীবনে আমার বাবা সব। হয়তো সেই নেশা করতো, নেশা করে মারধর করতো, কিন্তু মাঝে মাঝে আমাকে অনেক ভালোবাসতো। কি, তোমার বাবা নেশাও করতো? হ্যাঁ, আমার আব্বু অনেক ভালো একটা মানুষ ছিল। আমার আম্মুর সাথে বিয়ে হওয়ার পর আব্বু আম্মুকে অনেক ভালোবাসতো। আমার বড় বোন হওয়ার পর থেকে আমার আব্বু পরিবর্তন হতে শুরু করে দেয়। আব্বুর কিছু ফ্রেন্ডের সাথে মিশে নাইট ক্লাবে যেত আর রাতে নেশা করে বাড়ি ফিরত। আম্মু আব্বুকে অনেক বোঝাতো, অনেকটা ভালো হয়ে গেছিল। আবার আমি যখন হইলাম তখন আব্বু প্রায় ঠিক হয়ে গেছিল, কোনো নেশা করতো না, বন্ধুদের থেকে এড়িয়ে চলতো। আমাদের অনেক সুখের জীবন চলছিল। আমার যখন 4 বছর হলো তখন থেকে আবার আব্বুর নেশা করা শুরু করে দিল। আম্মু আপু উপরে অনেক অত্যাচার করত। নানু ওইগুলো সহ্য করতে না পেরে আম্মু আর আপুকে নিয়ে চলে যায়। সেই দিন আব্বু আমাকে নিয়ে নাকি ঘুরতে গেছিল,
তাই আমাকে নিতে পারে নাই। 1 মাসের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিল। সেই যে আম্মু আপুকে নিয়ে চলে যায় আর কোনো দিন আসে নাই। আরশ কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকলো দুইজন। তিয়া আবার জিজ্ঞেস করলো, তোমার আম্মু আর কোনো দিন তোমাকে দেখতে আসে নাই? এসেছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন এসেছিল। আমাকে নিয়ে যেতে চাইছিল, আমি যাই নাই। কারণ আমি চলে গেলে আমার আব্বুকে দেখাশোনা কে করবে? আব্বু অনেক অসুস্থ হয়ে গেছিল। আব্বু আমার উপরে অত্যাচার করলেও আমি তো আর আব্বুকে ছেড়ে চলে যেতে পারি না। আর কোনো মেয়ের সাথে, আর কোনো মায়ের সাথে যাব যে নতুন বিয়ে করে সন্তানদের নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছে, যার আমার কথা মনে ছিল না এত বছর নিয়ে যেতে চাইলে? আর আমি তার সাথে যাব নাকি? আমার আব্বু আমাকে বকা দিলে মায়ের দিলেও আমাকে সেই ছোট থেকে পালছে, আমাকে এত বড় করছে, আমাকে পড়াশোনা করাইছে। সত্যি আরুষ, তুমি অনেক ভালো মনের একটা ছেলে। আমি তোমার জায়গায় থাকলে কখনোই তোমার আব্বুর পাশে থাকতাম না। আর তো তাকে বাঁচানোর জন্য নিজেকে বিক্রি করা তো দূরের কথা। চুপ করেন। আমার আব্বু যেমন হোক, উনি আমার জন্মদাতা পিতা। ওনার অধিকার ছিল আমাকে শাসন করার। সবার বাবা হয়তো সবাইকে অল্প শাসন করত, আবার বাবা না হয় বেশি করত, কিন্তু তাই বলে তাকে ফেলে দিব এমন সন্তান আমি না। আচ্ছা আরুষ, প্লিজ আর কিছু জিজ্ঞেস করেন না, আমার কথা বলতে ভালো লাগছে না। তিয়া আর কিছু বললো না। আরুষ চুপচাপ বসে থাকলো। তিয়া আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে তিয়ার ফোন বেজে উঠলো। তিয়া ফোনের স্ক্রিনে রকির নামটা দেখে ধরলো না। তিয়ার ফোন ধরতে ইচ্ছে করলো না। তখন কার কথা মনে হতে রাগ উঠে গেল। কি হলো, ফোন ধরছেন না কেন? যান, ফোন ধরেন। আরুষের কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। আরুষকে তিয়া বলল, এইটা কি তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, যান কথা বলেন। আমি আর আপনাকে নিয়েও ভাবি না। আমি জানি আমার লাইফ থেকে সব কিছুই হারিয়ে যাবে। আব্বু গেছে, এখন আপনিও যাবেন। শুধু একটা কথা মনে রাখেন, যা করবেন ভেবে চিন্তে করেন। আরুষ আকাশের দিকে এক নজরে তাকিয়ে থাকলো। তিয়া ফোন ধরলো না। তিয়া আরুষের সাথেই বসে থাকলো। অনেক রাত হলে তিয়া আরুষকে নিয়ে নিচে নেমে গেল। আরুষ না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে তিয়ার ঘুম ভাঙলে দেখে আরুষ ওর বুকের ওপর মুখ গুজে শুয়ে আছে। তিয়া আরুষকে ডাক দিতে লাগলো। আরুষ চোখ খুলে তিয়ার উপর থেকে উঠে পড়লো। সরি। আরুষ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফোনে টাইম দেখে রেডি হয়ে নিল। তিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে নিচে গিয়ে দেখে আরুষ তিয়ার আব্বুর সাথে বসে আছে। তিয়া গিয়ে বলল, আরুষ, কলেজে তো যাচ্ছ, চলো আজকে আমার সাথে যাবে। ধন্যবাদ দরকার নাই, আপনি যান। কেন? আঙ্কেল দেখেন, এখন যদি ওনার সাথে যাই সবাই অনেক কিছু বলাবলি করবে। আর সবাই যদি জেনে যায় আমি ওনার স্বামী হই, তাহলে সবাই হাসাহাসি করবে, ওনার মান সম্মান থাকবে না, তাই না ম্যাম? সবার জানা দরকার তুমি আমার মেয়ের জামাই। যদি এভাবে চলে আমার মেয়ের পিছনে ওই বড্ড মাইশ ছেলেটাই লেগে থাকবে। আচ্ছা আঙ্কেল, ওই ছেলেটা বড্ড বদমাইশ কেন বলছেন? ওই ক্লাবে নেশার মধ্যে থাকে, এতে সমস্যা কি? বড় লোকদের ব্যাপার, এইটা করতে পারে। আর তিয়া ম্যামের সাথে বিয়ে হইলে ম্যাম নিজে তো ওনাকে ঠিক করে নিতে পারবে। কথায় আছে না, মেয়েরা চাইলে একটা ভালো ছেলেকে খারাপ বানাতে পারে, আবার চাইলে খারাপ ছেলেকে ভালো বানাতে পারবে। মেয়েরা চাইলে সব পারে। আমার মনে হয় আপনার মেয়েকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তুমি এইসব কি বলছো? ওই ছেলেটা একটা অসভ্য, অভদ্রতা বলতে কিছু নাই। আব্বু, রকি অতটাও খারাপ না। ওই আমাকে পাইলে সব ঠিক করে নিবে। দেখেন আপনার মেয়ের কত কনফিডেন্স। আমি এইসব কিছু শুনতে চাই না। যাও, তোমরা খাবার খেয়ে চলে যাও। তিয়া কিছু বলতে গিয়েও কিছু বলল না। আরুষ আর তিয়া হালকা খাবার খেয়ে বের হয়ে গেল। আরুষ একটা রিক্সা নিয়ে যেতে লাগলো। আর তিয়া প্রাইভেট কার নিয়ে গেল। আরুষ কলেজে গিয়ে দেখে তিয়া অফিসের ভিতরে ঢুকলো। আরুষ ওর ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকলো। ক্লাস শুরু হলে আরুষ ক্লাস মনোযোগ দিয়ে করতে লাগলো। কলেজ ছুটি হলে আরুষ কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে রকি কলেজের সামনে এসেছে। তিয়াকে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। আরুষ রিক্সায় উঠে তিয়ার পিছনে যেতে লাগলো। আরুষ হুড তুলে দিয়ে যেতে লাগলো। তিয়া রকিকে বলল, কোথায় নিয়ে যাচ্ছ?
চলে গেলে বুঝতে পারবে। রকি টিয়াকে নিয়ে গতকালের সেই বাসার সামনে গিয়ে বাইক থামিয়ে দিল। টিয়াকে নিয়ে ভিতরে ঢুকলো। আরুষ রিক্সা থামিয়ে বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকে টিয়াকে রুমে যেতে দেখে আরুষ জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। রাগে আরুষ ওইখান থেকে চলে গেল। আর এইদিকে রকি টিয়াকে বসতে দিল। টিয়া রকিকে বলল, কি ব্যাপার, আজকে তোমার বন্ধুদের কাউকে দেখছি না? ওরা সবাই আজকে ঘুরতে গেছে, আজকে তুমি আর আমি শুধু, আর কেউ নেই। ও, তা কি জন্য এখানে ডেকে আনছো? কি বলবে বলো তাড়াতাড়ি। কি ব্যাপার জান, তোমার এত তাড়া কেন? কেবল আসলে, একটু রেস্ট নাও, আর তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি রেগে নাই, কি বলবে সেটা বলো। তুমি কি ভেবে দেখেছো কি করবে চিন্তা করলে? দেখো, এখন একটা ভালো সময়। আমি ওসব কিছুই করতে পারবো না। মানে কেন জান, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো তোমাকে বিয়ে করবই, আর বিয়ে না করলে কি আমি তোমাকে আমার ছোট আম্মুকে, বোনকে নিয়ে এসেছে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম নাকি? আমি সব বুঝলাম, কিন্তু আমি বিয়ের আগে কিছুই করতে পারবো না। আর আমি এখন ভার্জিন না। কি? হ্যাঁ, ঠিক শুনছো। তাই তোমার সাথে কিছু করার প্রয়োজন নেই। বিয়ের আগে যা করার বিয়ের পরে করো। জান, তুমি আমার সাথে মজা করছো তাই না? আচ্ছা বাবা, সরি, মজা করো না, তুমি আরো কয়েকদিন চিন্তা করে দেখো। চিন্তা করার কিছুই নাই, আমি বিয়ের আগে কিছুই করতে পারবো না। আর সরি, তোমাকে দেওয়া কথা রাখতে পারি নাই। আরুষ নিজের অধিকার ওই বুঝিয়ে নিয়েছে, এইখানে আমার তো কিছুই করার নাই। আরুষকে যদি আমি পাই তাহলে আমি ওকে খুন করে ফেলবো। আর তুই কেমন নারী, কথা দিয়ে কথা রাখতে পারস না? রকি রেগে টিয়ার গলা চেপে ধরল। টিয়া রকির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি আমার গলা চেপে ধরতে পারলে? তুমি কি বুঝতে চাচ্ছ না আমাকে তুমি ভালোবাসো না নাকি? আমার দেহটা বড় কথা নাকি? আরুষের সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আরুষের অধিকারই নিবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে তো রেগে যাওয়ার কি আছে? রকি টিয়ার কথা শুনে রেগে টিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোকে আমি ভালোবেসেছিলাম কেন? তোর দেহের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আর সেখানে ওইটুকু ছেলে নাকি একদিনে এসেছে তোর দেহ পেয়ে গেল। তোকে ভোগ করার জন্য আমি 2 বছর অপেক্ষা করে গেছি, আর সেখানে কিনা পিচ্ছু একটা ছেলে এসেছে একদিনে সব নিয়ে নিল, আর তুই আমাকে শান্ত হতে বলস? কি তার মানে তুমি আমাকে ভালোবাসো নাই? তাহলে আরুষ ঠিক বলেছিল, তুমি আমার দেহকে ভালোবাসো, আমাকে না। চুপ কর, তোর মতো নারীকে বিয়ে করব? তুই ভাবলি কিভাবে তোর থেকে সুন্দর সুন্দর বড়লোক মেয়েদের সাথে রাত কাটাই? শুধুমাত্র তোর ফিগার দেখে তোর প্রেমে পড়ে গেছিলাম। কতবার তোকে টাচ করার চেষ্টা করেছি, কিন্তু তোর এত দেমাগ ছিল যার কারণে তোর সাথে 2 বছর প্রেমের অভিনয় করে তোকে পটিয়ে ফেলছি, আর যে কারণে তোকে এতদিন সহ্য করেছি। আর সেখানে কিনা সেই জিনিসটাই অন্য কেউ খেয়ে দিয়েছে, আর তুই ভাবছস এরপরে আমি তোকে বিয়ে করব? রকি কথাগুলো বলে সজোরে হাসতে লাগলো। টিয়া সহ্য করতে না পেরে রকির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কান্না করতে করতে বলল, আরুষ একদিন ঠিক বলেছিল, তুই এত নীচ আমি ভাবতেও পারছি না। টিয়া আরেকবার মারতে যাবে, তখনই রকি টিয়াকে আরেকটা থাপ্পড় মেরে ফেলে দিল। টিয়ার ঠোঁট পেয়ে রক্ত ঝরতে লাগলো। রকি টিয়ার গলা চেপে ধরে বলল, তুই যে নিজেকে এত পবিত্র ভাবস, তুই তো আসলে একটা খারাপ মেয়ে। বিয়ে হওয়ার পর জামাই রেখে বয়ফ্রেন্ড সাথে যেখানে ইচ্ছা যাস। আরে বাঙালি মেয়েদের কাছে বিয়ের পরে স্বামী সব, আর তুই কিনে এত ভালো মানুষ যে বয়ফ্রেন্ড সাথে ঘুরোস, আবার বয়ফ্রেন্ডের সাথে একা এক বাসায় আসছোস, আর সেখানে বলস তোকে বিয়ে করতে। টিয়া ধাক্কা দিয়ে রকিকে ফেলে দিল। রকি রেগে গেলে টিয়ার ওড়না ধরে টান মেরে ফেলে দিল। টিয়া রকির মুখে থুতু দিয়ে বলল, কুত্তা, আমাকে ছেড়ে দে। এখানে যখন এসেছিস তখন খালি খালি ছেড়ে দিব কেন? রকি কথাগুলো বলে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া আস্তে আস্তে ওর ব্যাগ থেকে মরিচের গুঁড়ো নিয়ে সোজা রকির চোখের দিকে ছুঁড়ে মারল। রকির চোখের ভিতরে গেলে রকি ছটফট করতে লাগলো। টিয়া বিজয়ের হাসি দিয়ে উঠে দরজার পাশে লাঠি নিয়ে রকিকে পিটাতে লাগলো আর বলতে লাগলো, আমি আগেই ধারণা করেছিলাম তুই আমার সাথে এমন কিছু করতে পারোস, তাই আমি আগেই এসব ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম নিজের সাথে। তখন কি যেন বললি, মেয়েদের বিয়ের পরে স্বামী সব। আসলেই ঠিক বলেছ, আমি অনেক ভেবে দেখেছি, তুই আমার জন্য শয়তানের ধোঁকা, আর আমার স্বামী আমার জন্য পূর্ণতা।
তুই আমার হাত ধরলে আমার স্বামীর প্রতিটা ভালোবাসার স্পর্শের কাছে তোর স্পর্শ আমার কাছে বিষাক্ত লাগতো। শুধু ভালোবাসি বলে আমি চুপচাপ থাকতাম, তোকে কিছু বলি নাই। কিন্তু গতকাল আমি অনেক ভেবে দেখেছি, আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, যত যাই হয়ে যাক আমি আমার স্বামীর সাথে সারাটা জীবন পার করে দেব। আমি এখানে তোকে এসবই বলতে এসেছিলাম, কিন্তু তার ভেতরে তুই নিজের আসল রূপ দেখিয়ে ফেললি। যাক, ভালোই হয়েছে, আর মনে কোনো কষ্ট থাকলো না। টিয়া কথাগুলো বলে আরো কয়েকটা লাঠি দিয়ে পিটিয়ে দরজা খুলে বের হয়ে গেল। আর রকি জালে ছটফট করতে লাগলো। রকি বন্ধুরা আসলে টিয়া বলল, যাও, তোমার বন্ধু তোমাদের অপেক্ষায় আছে। টিয়া একটা সিএনজি নিয়ে বের হয়ে গেল। আর এইদিকে আরুষ বেলকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কেউ পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ টিয়ার শরীরের ঘ্রাণ পেয়ে পড়ল। কি কি ব্যাপার, আমাকে হঠাৎ জড়িয়ে ধরলেন? আরুষ, আই লাভ ইউ। আরুষ অবাক হয়ে গেল। আরুষ টিয়ার দিকে ঘুরে বলল, কি ব্যাপার, আমাকে আই লাভ ইউ বলছেন? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে নাকি? টিয়া কান্না করতে লাগলো। আরুষ বলল, কি হলো, কান্না করছেন কেন? কি হইছে? আর সেই শয়তানটা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করছি, ওই আমাকে জোর করুন করছে। আরুষ, আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। আরুষ, তুমি আমাকে এখন ঘৃণা করছো, তাই না? আরুষ, তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। আমি তোমার সম্পদ রক্ষা করতে পারি নাই। টিয়া দৌড়ে রুমের ভিতরে গিয়ে ওড়না ফ্যানের সাথে বাঁধতে লাগলো। আরুষ রাগে গ্রিলের সজোরে একটা ঘুষি মারলো। রাগের চোখ দুটা লাল বরণ হয়ে গেল। টুল পড়ার শব্দ পেয়ে আরুষ পিছনে ঘুরে দেখে টিয়া গলায় ফাঁস দিচ্ছে। আরুষ দৌড়ে গিয়ে টিয়াকে জড়িয়ে ধরে পড়ল। এই পাগল, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আমি কি তোমাকে কিছু বলছি? দেখো, তুমি তো চেষ্টা করছো তোমার সতীত্ব বাঁচানোর। টিয়া, পাগলামি করো না, আমি তো তোমায় কিছু বলি নাই। টিয়া প্লিজ নিচে নামো, আমাকে একা করে তুমিও আব্বুর মতো চলে যাবে? আরুষ খাটের উপরে উঠে টিয়ার গলা থেকে ওড়না সরিয়ে দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিল। তারপর টিয়াকে খাটে বসিয়ে দিয়ে গ্লাসে পানি ঢেলে টিয়াকে খেতে দিল। টিয়া কিছুক্ষণ কেসে টিয়া পানি খেয়ে ঠিক করে হেসে দিল। আরুষ ভুর কুচকে তাকালো। টিয়া আরুষকে বলল, আরে বোকা, আমি তো মজা করছি। আমি কোন দুঃখে আত্মহত্যা করতে যাব? আমার এত সুন্দর একটা কিউট বাচ্চা জামাই থাকতে আমি কেন আত্মহত্যা করব? আমি এত বোকা না যে আমার এত কিউট বাচ্চা বরটাকে অন্য মেয়ের জন্য রেখে চলে যাব। মানে এইসব কি? আত্মহত্যা নিয়ে কেউ মজা করে? কতটা ভয় পেয়ে গেছিলাম, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। টিয়া আরুষের কথা শুনে ঠোঁট বিছে বিছে কাদো কাদো মুখ বানিয়ে বলল, এমনিতেই কুত্তা আমাকে মারছে, আবার তুমিও মারবে। উফ, মজা করো না তো, আমার খুব বিরক্ত লাগছে। টিয়া আরুষের গলা জড়িয়ে ধরে কোলে বসে পড়ল। তুমি যা বলছো সব সত্যি। আসলে এই শয়তান আমার দেহের জন্য পাগল ছিল, আর আমি সরল মনে কুত্তার ভালোবেসে গেছি। সমস্যা কি? ছেলে মানুষ, দেহের পাগল হবেই তো, আর বিয়ে হইলে সব ঠিক হয়ে যাবে। টিয়া রেগে আরুষের কানে কামড় দিলে আরুষ টিয়ার থেকে নাক সারিয়ে নিয়ে পড়ল। আহ, কি করছো কি? রাক্ষসী নাম্বার 1 কোথাকার। কুত্তা, তুই নিজের বউকে ওর হাতে তুলে দিবি নাকি? হ, বউ যেখানে সুখে থাকবে তাকে তো সেইখানে পাঠানো উচিত। টিয়া আরুষকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো, আমার আগের বর চাই, আমি ওই বরকে চাই না। আগের বর ভালো ছিল, আমি অন্য ছেলের সাথে দেখলে আমাকে শাসন করত। আর ওই বর খুব খারাপ, নিজের বউকে অন্য কারো কাছে তুলে দিতে চায়। আহ, মারা বন্ধ করো। এখন আমি খারাপ হয়ে গেছি তাই না? নিজে তো রকির সাথে চলে গেলেন ইচ্ছে করে, আমি কি দেখি নাই? একটা রুমের ভিতরে বয়ফ্রেন্ডের সাথে গেলেন, আর আমি তার হাতে তুলে দিতে চাইছি, আর এখন আমি খারাপ হয়ে গেলাম তাই না? টিয়া অবাক হয়ে পড়ল। তুমি কি ওখানেই ছিলে নাকি? গেছিলাম, পরে রেগে চলে এসেছি। ওইখানে থেকে কি নিজের বউকে অন্য কারো হতে দেখবো নাকি? কুত্তা, তুই থাকলে আমাকে ওই শয়তান এতগুলো মারতে পারতো না। দেখ, আমার ঠোঁট কেটে ফেলেছে। ওয়েট, ভাবিস না আমাকে কিস করছে, আমাকে থাপ্পড় মারছে, আদর করে দেয়। আমি কেন আদর করব? তুমি ইচ্ছে করে গেছো তার কাছে নিজেকে সঁপে দিতে। ফালতু কথা বলবে না, ওই আমার সাথে কিছুই করতে পারে নাই। আমি কি বলদ নাকি? না, আমার কপালে বলদ লেখা আছে। আরে ধ্যাত, সত্যি বলছি, আমার কথা শোনো। আরুষকে টিয়া তখনকার সব কথা খুলে পড়ল। আরুষ খুশি হয়ে পড়ল। বাহ, আমার বউ দেখি অনেক চালাক,
তা মরিচের গুঁড়া কই থেকে নিয়েছিলে? গতকাল রাতে তুলে নিয়েছিলাম। আমি খারাপ হতে পারি তাই বলে জামাইয়ের হকের জিনিস অন্য কাউকে দিব এটা ভাবলে কিভাবে? আরুষ ভুরকুচকে বলল। বাহ বাহ, আমার বউকে এই বুদ্ধির জন্য তো পুরস্কার দিতে হবে। আরুষ তিয়ার মুখের দিকে যেতেই তিয়া চোখ বন্ধ করে নিল লজ্জায়। আরুষ আলতো করে কাটা জায়গায় কিস করলো, 2 গালে কিস করলো, তারপর বলল। আমার বউটার গালের কি অবস্থা করছে, শালার হাত একদম ভেঙে ফেলতে ইচ্ছে করছে। থাক, মারতে হবে না, এমন অবস্থা করছি না জন্মের শিক্ষা পাইছে। আচ্ছা যাও, গোসল করে নাও, শরীরে ময়লা লেগে আছে। গোসল করিয়ে দাও, আমি গোসল করতে পারবো না। তিয়া কথাটা বলে লজ্জা পেয়ে গেল। আরুষ মুচকি হেসে তিয়াকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরুষ তিয়ার সাথে গোসল করে দুজন এক তোয়ালেই ওয়াশরুম থেকে বের হয়ে রোমাঞ্চ করতে লাগলো। হঠাৎ করে তিয়ার আম্মু এসেই পড়ল। তিয়া, তোর কি হয়েছে? রহিমা বলল তোর মুখে নাকি রক্ত লেগে। কথাটা বলে সামনের দিকে তাকাতেই লজ্জা পেয়ে সাথে সাথে পিছনে ঘুরে দাঁড়ালো। আরুষ তিয়া ব্যাককলের মতো দাঁড়িয়ে যায়। তিয়ার আম্মু বললে, পাগল দুই। কথাটা বলে মিটমিট করে হেসে চলে গেল। আর তিয়া আর আরুষ লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। তিয়া আরুষকে বলল, ফাজিল পোলা, দরজাটা লাগিয়ে দাও নাই কেন? আরে আজব, আমি তো বেলকনিতে ছিলাম, তুমি তো বাহির থেকে এসেছো, তোমার উচিত ছিল দরজা লাগিয়ে দেওয়ার। হইছে হইছে, যাও দরজাটা লাগিয়ে দিয়ে আসো। ধুর, আমার শরীরে কিছু নাই, একসাথে যেতে হবে। আরুষ আর তিয়া একসাথে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তিয়া আরুষকে ধাক্কা দিয়ে তোয়ালা থেকে বের করে দিয়ে বলল, যাও শার্ট প্যান্ট পরো। বেয়াদব, ম্যামের সাথে একই তোয়ালায় থাকতে লজ্জা করে না? আপনি তো লুচ্চি স্টুডেন্ট, শরীর দেখেনছি। তিয়া মুখ ভেঙচি দিয়ে শরীরে তোয়ালে পেঁচিয়ে নিল। আরুষ ব্যাগের ভিতর থেকে শার্ট প্যান্ট না পেয়ে অবাক হয়ে পড়ল। কি ব্যাপার, আমার শার্ট প্যান্ট কই গেল? আলমারিতে দেখো। ও মা, আমার শার্ট প্যান্ট আলমারিতে গেল কখন? রহিমা আফাকে বলে দিয়েছিলাম, সে গুছিয়ে রাখছে। আচ্ছা। আর শার্ট প্যান্ট পরে নিল। টিয়া চুল শুকিয়ে শাড়ি পরতে লাগলো। আর টিয়ার কাছে গিয়ে টিয়ার কোমরে হাত দিয়ে টানতে নিজের সাথে জড়িয়ে ঘাড়ে কিস করলো। টিয়া চোখ বন্ধ করে নিল। আর সে নিঃশ্বাসগুলো টিয়ার ঘাড়ে পড়ছিল। টিয়া কেঁপে কেঁপে উঠতে লাগলো। আর টিয়ার শাড়ি খুলতে যাবে, টিয়ার সাথে সাথে আরুষের হাত ধরে বলল, এই ফাজিল ছাড়ো, শাড়ি খুলে ফেললে মেরে তক্তা করে দেব। অনেক ক্ষুধা লাগছে, চলো খেয়ে আসছি। আর রাত পড়ে আছে, এখনই শুরু করা লাগবে নাকি? আরুষ মাথার চুল নাড়তে নাড়তে বলল, কি করব, এমন সুন্দরী বউ থাকলে দূরে দূরে থাকা যায় নাকি? মন চাই সারাদিন আদর করতে। ঢং কম করো, চলো। আরুষ টিয়ার সাথে যেতে লাগলো। টিয়ার আম্মুকে দেখে আরুষ টিয়ার আঁচল দিয়ে মুখ ঢেকে নিল। টিয়া আঁচল ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। টিয়ার আব্বু অবাক হয়ে পড়ল। কি ব্যাপার আরুষ, কি হয়েছে? তোমার মেয়ের জামাইকে ভূতে ধরছে মনে হয়। ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ুর বাড়ি দিতে হবে মনে হয়। কথাটা বলে হাসতে লাগলো আরুষ। সাথে সাথে আঁচলের নিচ থেকে বের হয়ে পড়ল, না কই আব্বু, আমাকে ভূতে ধরে নাই, আপনার মেয়েকে রাক্ষসী ধরছে, সুযোগ পাইলে কামড় দিতে আসে, ওকে উজার কাছে নিয়ে গিয়ে পিটুনি দেওয়া লাগবে। আরুষের কথা শুনে টিয়ার রাগে লুক নিয়ে তাকালো। আর সবাই হাসতে লাগলো। টিয়ার আব্বু বলল, তোমার মুখ থেকে তিয়ার আম্মু বলল। না, দুজন ঝগড়া না করে খাবার। আরুষ টিয়া ডাইনিং টেবিলে বসে পড়ল। আরুষের দিকে তাকাতেই আরুষ বলল, আফা, একটা প্লেটে খাবার দেন। আরুষের কথা মতো একটা প্লেটে খাবার দিল। আর টিয়াকে খাওয়াই দিতে লাগলো। টিয়া আরুষকে খাওয়াই দিল। এই দৃশ্য দেখে টিয়ার আব্বু আম্মুর চোখ বড় বড় হয়ে গেল। দুজন অনেক খুশি হলো। টিয়ার আম্মু বলল, এ নাও। আলহামদুলিল্লাহ, শেষমেশ দুজনকেই এভাবে দেখতে অনেক ভালো লাগছে, প্রাণটা জুড়িয়ে। হ্যাঁ, আমি বলেছিলাম না আমি মানুষ চিনতে ভুল করি নাই। একদিন তিয়াও বুঝতে পারবে। দেখো আজ দুইজনকে কতটা খুশি দেখাচ্ছে। আরুষ ও টিয়া খাবার খাওয়া শেষ করে টিয়ার আব্বু আম্মুর সাথে গল্প করতে করতে রাত হয়ে গেল। টিয়া ওর আম্মুর সাথে রান্না করতে চলে গেল। আর আরুষ আর টিয়ার আব্বু বসে দুজন গল্প করতে লাগলো আর টিভি দেখতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন হাসি খুশির দিন চলতে লাগলো। 1 মাস পর, উফ জান, তাড়াতাড়ি করো না, আর কতক্ষণ লাগবে? আর দেরি করলে কিন্তু আমি শপিং যাব না। জান, আর 5 মিনিট প্লিজ প্লিজ। তোমার 5 মিনিট আর 10 মিনিট ফুরাবে না। জান, এবার শেষ। আরুষ নিচে চলে গেল। টিয়ার আব্বু আম্মু রেডি হয়ে বসে আছে। টিয়াকে না দেখে জিজ্ঞেস করলো, টিয়া কই? আপনার মেয়ের 5 মিনিট
আর 10 মিনিট শেষ হচ্ছে না, ওনার রেডি হতে হতে এক ঘুম পড়ে উঠে যাবে। আরুষের কথা শুনে তিয়ার আব্বু আম্মু হেসে উঠল। তিয়া সিঁড়ি ভেঙে নামতে লাগলো। আরুষ তিয়ার দিকে চোখ যেতেই গাছ খাইলো। আরুষ তিয়াকে বলল, আমি এভাবে আপনাকে নিয়ে বাহিরে যাব না। কি বলো? তো কিভাবে যাব? বোরকা পরো, এভাবে গেলে সবাই আমার বউয়ের দিকে চোখ দিবে, এইটা তো আমি হতে দিব না। এত কষ্ট করে সেজে শেষমেশ বোরকা পরবো? আজকে না প্লিজ, আগামীকাল থেকে পরবো, প্রমিস। ওকে। হায় আল্লাহ, আমার বউটার দিকে যেন কেউ নজর না দেয়। হয়েছে, এখন চলো এই দুজন। আরুষ তিয়ার হাত ধরে যেতে লাগলো। তিয়ার আব্বু আম্মু মিটিমিটি করে হাসতে লাগলো আরুষের কাণ্ড দেখে। 4 জন গাড়িতে উঠে পড়লো। শপিং মলে গিয়ে 4 জন শপিং মল থেকে বের হয়ে তিয়া আর আরুষ হেঁটে গাড়ির কাছে যাচ্ছিল। হঠাৎ করে একটা বাইক, 2টা ছেলে এসেছে। তিয়ার দিকে অ্যাসিড ছুঁড়ে মারতেই আরুষ তাড়াতাড়ি করে তিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সম্পূর্ণ অ্যাসিডটা আরুষের হাতের মাঝখান গিয়ে লাগলো। আরুষ চিৎকার দিয়ে উঠলো। বাইকে 2 জন স্পিডে বাইক নিয়ে চলে গেল। সবাই দৌড়ে আরুষের কাছে আসলো। আরুষের হাতে পানি ঢালতে লাগলো। সবাই পানির বোতল দিয়ে পানি ঢালতে লাগলো। তিয়া উঠে আরুষের কাছে গিয়ে আরুষকে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরুষ, তোমার কিছু হবে না। আব্বু আম্মু? তিয়ার চিৎকার শুনে আরুষের আব্বু আম্মু দৌড়ে এসেছে। আরুষকে তুলে গাড়িতে তুললো। ড্রাইভারকে হসপিটালে নিয়ে যেতে বললো। তিয়া আরুষকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষের হাত জ্বলতে লাগলো। আরুষ আম্মু বলে চিৎকার দিয়ে উঠলো। তিয়ার আব্বু আম্মু আরুষের হাতে অনবরত পানি ঢালতে থাকলো। হসপিটালে গিয়ে আরুষকে ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তারপর চিকিৎসা করতে লাগলো। তিয়া অনবরত কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু দেখো না আমার জন্য আরুষের কি হয়ে গেল। শুধুমাত্র আমার জন্য আরুষের হাতে অ্যাসিড লাগলো। আরুষের আপু পুলিশে খবর দিল। পুলিশ এসে হাজির হলো। পুলিশকে এই ছেলে 2টাকে খুঁজতে পাঠিয়ে দিল। অনেকক্ষণ পর আরুষের জ্ঞান ফিরল। আরুষ চোখ খুলে দেখে তিয়া ওর মাথার কাছে মাথা দিয়ে শুয়ে আছে। আরুষ তিয়ার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগলিটা মনে হয় অনেক ভয় পেয়ে গেছে, কান্না করে চোখের কি অবস্থা করছে। আরুষ ডান হাত দিয়ে তিয়ার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিল। তিয়া চোখ খুলে আরুষকে দেখে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও জান, আমাকে বাঁচাতে গিয়ে তোমারা যে অবস্থা হলো। আরে পাগলি, তোমার নিজের উপরে দোষ নিচ্ছ কেন? আমার তো দায়িত্ব আমার স্ত্রীকে সংরক্ষিত রাখা, তাই না? তাই বলে তুমি অ্যাসিড নিজের হাতে নেবে? হাতে তো অল্প লাগছে, সমস্যা নাই। তোমার লাগলে কি হয়ে যায় তো? আমি ওদের কাউকে ছাড়বো না। তোমার ক্ষতি করতে চাইছে না। সকালটা শুরু হতে দাও, আমি দেখো ওর কি অবস্থা করি। তুমি কি চিনতে পারছো ওরা কারা? আমি দেখেছি। ওইটা কে ছিল? কে ছিল? তুমি এক্ষুনি পুলিশকে বলো, আমি কল দিয়ে দিচ্ছি। আগে আমি গিয়ে মারবো, তারপর ওকে পুলিশের হাতে তুলে দিব। কে ছিল সেটা কেন বলছো না? বাসায় যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আব্বুকে ডাক দিয়ে রিলস করে নেই। তিয়া ওর আব্বুকে ডাক দিয়ে রিলিজ নেওয়ার ব্যবস্থা করে নিল। তারপর আরুষকে নিয়ে বাসায় চলে গেল। তিয়ার আব্বু আরুষকে বলল, আরুষ, তুমি কি ওই ছেলেদের চেনো? হ্যাঁ। কে? আব্বু, রকির বাসা কোথায়? রকি? কথা হঠাৎ, ওইটা কি রকি ছিল নাকি? হ্যাঁ। তুমি রকিকে চেনো? হ্যাঁ, দেখেছিলাম। আপনার মেয়ে একবার আমাকে দিয়ে পাঞ্জাবি পাঠিয়েছিল ক্লাবে, তখনই ওর সাথে পরিচয় হয়। সেখান থেকে ওকে চিনি। ওর বাসার ঠিকানাটা দেন। ওর বাসায় গিয়ে কি করবে? আমার ধারণা ওই ওর বাড়িতে চলে গেছে, এই এলাকায় নাই। তিয়ার আব্বু আরুষকে তিয়ার ঠিকানা দিল। আরুষ তিয়ার আব্বুকে বলল, আব্বু, আমি এখন বের হচ্ছি। একা কোথাও যেতে পারবে না, আমিও তোমার সাথে যাব। আব্বু, আপনি গিয়ে কি করবেন? তুমি একা গেলে তোমার ক্ষতি করতে পারে। আরুষ একা যেতে চাইলে তিয়ার আব্বু যেতে দিল না। তিয়া দরজা থেকে সব শুনে বলল, আমিও যাব, তোমাদের সাথে যাব। তিয়া জোরজুরি করলে 3 জন মিলে বের হয়ে গেল। রকিদের বাসায় যেতে 1 ঘন্টা সময় লাগে। আরুষ বাসার গেট দিয়ে ভিতরে ঢুকলো। দরজা কলিং বেল বাজালে রকি দরজা খুলে দিল। আরুষ রেগে রকিকে ধরতে যাবে। আরুষ ভিতরে দৌড় দিল। আরুষ রকির সাথে দৌড়ে ভিতরে ঢুকে ফুলদানি দিয়ে রকির পায়ে বাড়ি মারল। রকি সিঁড়িতে উঠতে গিয়ে ফুলদানির সাথে বাড়ি খেয়ে ঠাস করে পড়ে গিয়ে আরুষের পায়ের কাছে আসলো। সোফায় সবাই বসেছিল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরুষ রকিকে ঘুষি মারতে লাগলো। রকি আরুষকে ঘুষি মারলে রকির পেটে একটা ঘুষি দিল। রকির আব্বু দাদু সবাই বলতে লাগলো, কি
কে তুমি? আমার ছেলেকে কেন মারছো? এই ছেলে, কে তুমি? ওই, কি করছে? কি হলো? রকির আব্বু তাকিয়ে দেখছো কি? আমাদের বাসায় এসেছে, আমাদের ছেলেকে মারছে, আর তুমি চুপচাপ দেখছো? আরুষ রকিকে মারতে গিয়ে হঠাৎ করে পরিচিত কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে তাকাতেই রকি সুযোগ বুঝে পাশে থাকা ফুলদানি দিয়ে সজোরে বাড়ি মারল। আরুষ বাড়ি খেয়ে মাথায় হাত দিয়ে চেপে ধরতেই আতিয়া আর তিয়া একসাথে বলে উঠল, আরুষ। আতিয়ার মুখে আরুষ ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া আর আতিয়া আরুষের আম্মু দৌড়ে গিয়ে আরুষকে ধরল। আরুষের আম্মুর শাড়ির আঁচল ছিঁড়ে আরুষের মাথায় বেঁধে দিল। আতিয়া কান্না করতে করতে বলল, আরুষ। আরুষ মাথায় হাত দিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আপু আমাকে ছাড়তে বলো, আমি ঠিক আছি। রেগে গিয়ে চিৎকার করে বলল, কুত্তার বাত্তি অনেকবার বেড়ে গেছিস। আমার স্বামীর যদি কিছু হয় আমি তোকে জীবিত মাটি দিব। তোমার স্বামী মানে? তুমি তো রকির গার্লফ্রেন্ড না? আমি কারো কিচ্ছু না। ওই কোথায় পালাচ্ছি? ওইখানে দাঁড়া। আরুষ সিঁড়ি বেয়ে দৌড়ে রকিকে ধরতে গেল। আরুষের আম্মু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরুষের আম্মুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রকির আব্বু তিয়ার আব্বুর দিকে তাকিয়ে বললে, রফিক সাহেব, আমার ছেলে কি করেছে যে আপনার মেয়ের জামাইকে নিয়ে ওকে মারতে এসেছেন? তিয়ার আব্বু রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আরুষ রকিকে মারতে মারতে নিচে নিয়ে আসলো। আতিয়া আরুষকে বলল, আরুষ, তুই রকি ভাইকে কেন মারছিস? রকি ভাইয়া কি করেছে? আরুষ, প্লিজ ভাইয়াকে ছেড়ে দে, ও কিন্তু তোর বড় ভাই হয়। বড় ভাই? কিসের বড় ভাই? তুমি জানো আপু এই কুত্তা কি করছে? ওর এত বড় সাহস, এই আমার স্ত্রীর মুখে অ্যাসিড মারতে গেছিল। আমি যদি না থাকতাম তাহলে আমার স্ত্রী এতক্ষণে হসপিটালে থাকতো। আমার হাতের উপর দিয়ে অ্যাসিড গ্যাসের জন্য বেঁচে গেছে। আরুষের কথা শুনে সবাই চমকে গেল। রকির আব্বু রকির কলা ধরে পড়ল, ছেলেটা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, আমি অ্যাসিড দিয়েছি, আমি ইচ্ছে করে দিয়েছি। এই মাগির জন্য আমার লাইফটাই হেল হয়ে গেছে। আমার চোখের এই অবস্থার জন্য ওই দায়ী। আমি ওর মুখ পুড়িয়ে ফেলতে চাইছিলাম। আরুষ রকির মুখে ঘুষি মেরে পড়ল। আমি ওইখানে থাকতে তোর চোখ তুলে ফেলতাম। রকির আপু ঠাস ঠাস করে রকির গালে থাপ্পড় বসিয়ে দিল। রকি ওর আপুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। রকি আরুষের আম্মুর দিকে তাকিয়ে পড়ল, আম্মু দেখলে আব্বু আমাকে মারলো ওর জন্য, আর তুমি দেখেও কিছু বলছো না? রকি, তুমি এটা অনেক বড় অন্যায় করেছো। তুমি এটা ঠিক করনি। আব্বু পুলিশকে ডেকে নিয়ে আসেন, ওকে এখন থেকে নিয়ে যেতে বলেন, না হইলে কিন্তু ওই আমার হাতে খুন হবে। আরুষ, রকিকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি ওই আর এমন কোনো কিছু করবে না। ওর ভুল হয়ে গেছে। এখন যদি ওকে পুলিশে ধরিয়ে দিস তাহলে তোর আব্বুর দুর্নাম হবে। উনি ভোটে দাঁড়িয়েছে, প্লিজ ওকে ছেড়ে দিলে সেই তো আবার আমার স্ত্রী ক্ষতি করতে আসবে, তার দায়ভার কে নিবে? আমি কথা দিচ্ছি রকি এমন কিছুই করবে না। রকি, তিয়ার কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। রকি, আমি যা বলছি তাই করো। রফিক ভাই, প্লিজ আমার ছেলেকে এবারের মতো ক্ষমা করে দিন। আর রকি, যাও তিয়ার কাছে ক্ষমা চেয়ে নাও এক্ষুনি। রকি তিয়ার কাছে ক্ষমা চেলে আরুষ বলল, এভাবে হবে না, পা ধরে ক্ষমা চা। আরুষ রকির পায়ে লাথি মারতেই আরুষ হাঁটু গেড়ে বসে পড়ল। আরুষ বলল, তিয়ার পা ধরে বলল, তিয়া আমাকে ক্ষমা করে দাও। আজকে থেকে তুমি আমার ছোট ভাইয়ের বউ। তুমি আমার বোনের মতো, এখনই বলো, না হইলে তোর খবর আছে। রকি আরুষের আম্মুর দিকে তাকালে আরুষের আম্মু তাই করতে বলল। রকি তিয়ার পা ধরে পড়ল, তিয়া, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার বোনের মতো। তোর মতো জানোয়ারকে ক্ষমা আছে না? আমি তোকে ক্ষমা কখনোই করব না। আমার পা ছাড় বলছি। আরুষ ওর আম্মুর অসহায় মুখ দেখে তিয়ার দিকে তাকিয়ে বলল, তিয়া ক্ষমা করে দাও। রকির জন্য আঙ্কেলের এত বড় ক্ষতি হোক আমি চাই না। তিয়া, আব্বু চলেন। আর আপনার কথায় ভরসার উপরে ওকে ছেড়ে গেলাম। যদি নেক্সট টাইম আমার স্ত্রীর আশেপাশে দেখি তাহলে আমি ওইখানে জীবিত কবর দিয়ে ফেলবো। তিয়ার হাত ধরে চলে যেতে নিবে, তখনই আরুষের আম্মু বলল, হাতে কি হয়েছে? বৌমাকে নিয়ে এসেছো যখন, এখন এভাবে খালি পেটে চলে যাবে? ডিনারটাও আমাদের সাথে করে যাও। আরুষ প্লিজ, আজকে আমাদের সাথে থেকে যা। একবার যখন এসেছি, প্লিজ ভাই আমার। দুঃখিত, আমি জানতাম না এটা আপনাদের বাসা। আগে জানলে কখনোই আসতাম না। এখনো রেগে আছিস? আমার বাবাও নাই, আর আমার রাগও নাই। মানে আব্বু কি হয়েছে? সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে। আতিয়া কয়েক পা পিছিয়ে গেল। আতিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আতিয়া আরুষের কাছে দৌড়ে গিয়ে কলার ধরে পড়ল, আমাকে আগে কেন বলিস নাই? আব্বুকে শেষবারে দেখতে পারলাম না। শেষ বাড়ি দেখে কি করবে? যার মুখ দেখতে তোমাদের ইচ্ছা করে না, তার মুখ দেখে তোমরা কি করবে? ভালো থাকো তোমরা।
আম্মু তার মানে আরশ তোমার ছেলে, যাকে তুমি খোঁজার জন্য আপুকে আর ভাইয়াকে পাঠাতে? আমি কারো ছেলে না, ওনাদের ছেলে সেই ছোটবেলায় মারা গেছে। আরুষ, আব্বু তিয়া চলো। আরুষ আতিয়ার হাত সরিয়ে দিয়ে তিয়াকে নিয়ে বের হতে যাবে। রকির আব্বুর আরুষের হাত ধরে বলে, আরুষ, এখানে এসেছো যখন তুমি গেলে যাও, কিন্তু বৌমাকে এভাবে আমি যেতে দিব না। আরুষ তিয়ার অবাক হয়ে তাকাতেই আতিয়া এসেছে তিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। রকির আব্বু তিয়ার আব্বুকে ভিতরে বসতে দিল, আর আরুষের আম্মু আরুষের কাছে আসলো, এক ঝটকায় হাত সরিয়ে দিল। আরুষ, এখন তো তোর বাবা নেই, তাহলে এখন আমাদের সাথে থেকে যা। আরুষ প্লিজ, তুই আমাকে ক্ষমা করে দে। আরুষ প্লিজ, এখানে থেকে যা না। তোর আব্বু অনেক ভালো, রকির থেকে আতিয়াকে বেশি ভালোবাসে। এখন কি তোর কথা শোনার পর থেকে ওই নিজেও তোকে খুঁজে গেছে। আমাকে খুঁজতে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আগে কখনো আসি নাই, সেখানে এখন আপনাদের বোঝা হতে আসবো। আপনারা ভাবলেন কিভাবে? ছাড়ুন আমাকে, এত নাটক আমার একদম পছন্দ হচ্ছে না। ওইটুকু ছেলে না, এত দেমাক কেন রে ভাই তোর? তুই জানোস আম্মু তোর জন্য কতটা ভাবে, তোর জন্য প্রতি রাতে চোখের পানি ফেলে, তোকে কত ভালোবাসে, আর তুই আম্মুকে খালি কষ্ট দেস। আমি কি তোর আম্মুকে বলছি আমার কথা ভাবতে? আমার কথা ভাবার হইলে আগে আমাকে নিয়ে আসতো, আমাকে ওইখানে ফেলে আসতো না। আর এখন এসেছে আজাইরা আবেগ দেখবে, আর আমি সেটাতে গলে যাব, তাই না? আরুষ, তুই আম্মুকে ভুল বুঝছস। আম্মু আব্বুকে তোকে নিয়ে যেতে গিয়েছিল, কিন্তু তোরা ওইখানে ছিলি না। দাদিমা ছিল, দাদিমা আব্বু আম্মুকে বলেছিল তার ছেলের বেঁচে থাকার কারণটা তোমরা নিয়ে যাও না। আম্মুর কাছে তোকে ভিক্ষা চাইছিল, যার কারণে তোকে নিয়ে আসতে পারে নাই। আর তোর খোঁজ খবর আম্মুর তো রাখতো। তুই যে এখানে এসেছিস এই খবর পেয়েই সাথে সাথে আব্বু তোকে খুঁজতে গেছিল, কিন্তু তোকে পায় নাই। ভালো হয়েছে, তোমরা থাকো তোমাদের মতো, আমাকে আমার মতো থাকতে দাও। আর এখানে এসে তো দেখেছি তোমরা অনেক সুখে আছো। যাক, দেখে ভালোই লাগলো, সুখে থাকো। আর একটা জিনিস বুঝলাম না, এই রকি কি করে? তোমার সন্তান হতে পারে? ওই তো আমার স্ত্রীর সাথে পড়াশোনা করছে যতটুকু জানি। আমার স্ত্রী তো আতিয়ার বড়, সেখানে ওই নিশ্চয়ই বড় হবে। আমি আমার আব্বুর প্রথম স্ত্রীর সন্তান। আমার আম্মু আমাকে জন্ম দিয়ে মারা গেছে, আর তোর আম্মু অনেক ভালো। তুই বোকা দেখে তোর আম্মুর সাথে এমন করছিস। ওকে ভাই, তুই যা, তাও আমার ছোট বোনের দিকে আর আম্মুর দিকে নজর দিস না। আমার গার্লফ্রেন্ডকে তো নিয়ে নিয়েছিস, আবার আমার পরিবার নিস না। রকির কথা শুনে রকির আব্বু রাগিয়ে লুক নিয়ে তাকালো। তখন আরুষ বলল, তুই ভালো হইলে তোর কাছ থেকে তোর গার্লফ্রেন্ড আমার কাছে আসতো না, তোর থাকতো, বাট তোর তো চরিত্র সমস্যা। যাই হোক শোন, ভালো হয়ে যা, এমন কিছু করিস না তোর আব্বু বা আম্মুর মান সম্মান নষ্ট হয়ে যাক। আর আপনার ছেলেকে বিয়ে করাতে পারেন না? বিয়ে করাবো, ওর আব্বুর এখন অনেক ব্যস্ত, সব ঝামেলা শেষ করে ওকে বিয়ে করাবো। আর এভাবে ঘুরতে দিব না। আচ্ছা যাই হোক, আরও আব্বু আছেন তো? আম্মু ওইদিকে টেনশন করছে মনে হয়। আরে রাগ করিস না, এখান থেকে যা না, তাহলে দুই ভাই মিলে এই শহরের রাজত্ব করা যাবে। ও তাই নেশা করে গরিবদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়াকে রাজত্ব বলে নাকি? রকি কিছু বলল না, মাথা নিচু করে নিল। রকির আব্বু আরুষদের থাকতে বলল, বাট আরুষ থাকলো না, সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আরুষের আম্মু বলল, এবারে বাপের মতো হয়েছে, যা বলবে তাই করবে। কথার ধরনগুলোও বাপের মতো, কথায় কথায় চ্যাট করে ওঠে। আরুষ পিছনে ঘুরে তাকালে আরুষের আম্মু চুপ হয়ে গেল। আরুষ ঘুরে চলে গেল। রকি মুখে হাত বোলাতে বোলাতে বলল, উফ আম্মু, তোমার ছেলে কি অবস্থা করেছে? ওর সাথে লাগতে যাও না আর। ওই পুরো ওর বাপের মতো হয়েছে। ওর বাপ আগে যা করতো তাই করা শুরু করেছে। এখন শুধু ভয় হচ্ছে ভুল পথে না চলে যায়। আমার ভাই ওই রকম হবে না, দেখে নিও। ওরা সবাই কথা বলতে লাগলো। আর এদিকে আরুষ আর তিয়ার আব্বু, তিয়া বসে আছে। তিয়ার আব্বু আরুষকে জিজ্ঞেস করলো, আরুষ, আগে তো বলো নাই তোমার আম্মু বেঁচে আছে, আর রকির ছোট মা তোমার আম্মু। আমি নিজেই জানতাম না ওনার বিয়ে রকির আব্বুর সাথে হয়েছে, আর আম্মু বেঁচে আছে এটা বলার কোনো ইচ্ছে আমার নেই। ওনার পরিচয় আমি বাঁচতে চাই না। আমার কাছে আমার আব্বু সব ছিল। আমি একদিন ওদের সাথে দেখা করেছিলাম। তোমাকে একবার বলতে চাইছিলাম যে তোমার বোন রকির সাথে কি করে, বাট তুমি সেদিন শুনতে চাও নাই। বাদ দাও ওইসব কথা। আব্বু, রকির উপরে যে মামলাটা তুলে নিয়েন, পরের বার আর ঝামেলা করবে না মনে হয়। আর করলে খবর আছে, তখন কাউকে দেখব না। আরুষের কথা শুনে তিয়ার আব্বু পুলিশের সাথে কথা বলে মামলাটা তুলে নিল। 3 জন বাসায় চলে গেল।